লিপি মধ্যমগ্রাম হাই স্কুলে নতুন ভর্তি হয়েছিল। স্কুলে যেতে তার একটু ইচ্ছা করত না, কারণ স্কুলে তার একটিও বন্ধু ছিল না। কেউ তার সঙ্গে কথা বলতো না। ক্লাসের প্রত্যেকেই নিজের নিজের বন্ধুদের সঙ্গে হাসি মজা করত, আর লিপি সারাদিন একা একা মন খারাপ করেই বসে থাকত। একদিন সে তাদের স্কুলের সিঁড়িতে একা একা বসে বসে চেউইং গাম চেবাচ্ছিল। স্কুলে তো এত কেউ আছে, কে আমার বন্ধু হবে সেটা আমি আজকে খুঁজে বের করব। লিপি তার মুখে চেউইং গামটা বের করে সিঁড়ির উপর রেখে দেয়। এটা যে পায়ে করে আটকে নিয়ে চলে যাবে সেই আমার বেস্ট ফ্রেন্ড হবে, আমার কাছের বন্ধু হবে। লিপি বসে বসে কারোর আসার জন্য অপেক্ষা করছিল। অনেকেই সিঁড়ি দিয়ে ওঠানামা করছিল, কিন্তু কেউই তার চেবানো চেউইং গামের উপর পা দিচ্ছিল না। কিছুক্ষণ পর মোনা নামের একটি মেয়ে ওই চেউইং গামটি পায়ে করে আটকে নিয়ে চলে যায়। লিপি তাকে দেখে খুব খুশি হয়। হ্যালো, তোর নাম কি? আমার নাম লিপি, তুই আমার বন্ধু হবি? না, আমি তোর বন্ধু হব কেন? আমি তোকে চিনি না তো। আচ্ছা, তুই আমার বন্ধু হবি না তো? ঠিক আছে, একবার আয় আমার সঙ্গে, তোকে আমি একটা জিনিস দেখাবো। আয় আয় না। কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? ছাড়, আমার হাত ছাড় বলছি, ছাড় না। লিপি জোর করে মোনাকে তাদের স্কুলের পাশের একটি পুকুরের কাছে নিয়ে যায় এবং মোনাকে ঠেলে পুকুরে ফেলে দেয়। বাঁচা, বাঁচা আমাকে, বাঁচা, আমি ডুবে যাব, আমাকে বাঁচা, আমি সাঁতার কাটতে পারি না, বাঁচা আমাকে। লিপি পুকুরে ঝাঁপ দিয়ে মোনাকে উপরে তুলে আনে। পুকুরটি একটু গভীর ছিল না, কিন্তু মোনা সাঁতার কাটতে না পারায় সে ভয়ে কেঁদেই চলেছিল। এবার বল, তুই আমার বন্ধু হবি কিনা? আমি তোকে বাঁচিয়েছি। তুই আমাকে বাঁচিয়েছিস, আর তুই যে আমাকে পুকুরে ফেলে দিলি, তখন তোর জন্য তো আমি মরে যেতাম। আমি ফেলেছি তোকে বোঝানোর জন্য যে আমি তোর খুব ভালো বন্ধু হতে পারবো। লিপির পাগলামি মোনার খুব পছন্দ হয় এবং তারা সেদিন থেকেই একে অপরের খুব ভালো বন্ধু হয়ে ওঠে। স্কুলে একসঙ্গে পাশাপাশি বসা, একসঙ্গে টিফিন খাওয়া, একসঙ্গে পড়াশোনা করা, স্কুল ছুটির পর দুজনে একসঙ্গে বাড়ি ফেরা, সবকিছুই তারা দুজনে একই সঙ্গে করত। এভাবে বেশ কয়েক বছর কেটে যায়। এখন তারা দুজনে ক্লাস 12-এ পড়ে। একদিন তারা দুজনে ক্যান্টিনে বসে বসে খাবার খাচ্ছিল। তখন ববির নামে একটি ছেলে তাদের কাছে এসে বলে, হ্যালো মোনা, আমি একটা কথা বলতে চাই তোকে। অনেকদিন ধরে বলবো বলবো করছি, কিন্তু সাহস হচ্ছিল না। ও আচ্ছা, আজকে কি করে সাহস হয়ে গেল তাহলে? কি বলবি তাড়াতাড়ি বল, আমাদের সময় নষ্ট করবি না একদম। না মানে আমি তোর সাথে আলাদা করে পার্সোনালি কথা বলতে চাই। সব সময় তুই তো লিপির সঙ্গেই থাকিস, তোকে কখনোই তো একা পাওয়া যায় না। হ্যাঁ তো, আর আমাদের কখনো একা পাবিও না। কি বলবি বল। বলছি। এই মোনা, লিপিকে একটু সাইডে যেতে বল না প্লিজ। এই কেন রে? আমি আছি, তোর কিসের প্রবলেম হচ্ছে? ওকে কিছু বলার হলে আমার সামনেই বলতে হবে, আমার জানাটা বেশি জরুরি। কি বলবি বল এবার। হ্যাঁ, লিপি আর আমি দুজনে একই, আমরা আলাদা নই। কি বলবি বল, আর ফোট এখান থেকে। না বলছি, আসলে মোনা আমি না তোকে খুব পছন্দ করি। এটা শুনে লিপি খুব রেগে যায়। এই তোর সাহস কি করে হলো আমার সামনে মোনাকে এরকম বলার? মোনা শুধু আমার, আমি থাকতে ওকে কখনোই বয়ফ্রেন্ড করতেই দেব না। আমি আমার আর ওর মধ্যে অন্য কাউকে কোনোদিনই আসতে দেব না, বুঝেছিস? কি হলো, লিপি কি বলল শুনতে পেলি না? কেটে পড় শিগগিরই, নাকি এবার জুতার বাড়ি খাবি। ববিন ভয়ে সেখান থেকে চলে যায়। হোল স্কুলের মধ্যে তারা অন্য কারোর সঙ্গেই কথা বলতো না, সব সময় নিজেদের নিয়েই ব্যস্ত থাকতো। একদিন মোনা রাস্তায় দাঁড়িয়ে লিপির জন্য ওয়েট করছিল, একসঙ্গে স্কুলে যাবে তাই। কিন্তু অনেক দেরি হয়ে যাওয়ার পরও লিপি আসছিল না, তাই জন্য মোনা খুব রেগে যায়। বেশ কিছুক্ষণ পর লিপি সেখানে আসে। সরি মোনা, আমার আসতে একটু লেট হয়ে গেল, চল স্কুলে চল। কি হলো, চল। এতক্ষণ কোথায় ছিলিস তুই? কটা বাজে দেখেছিস? আমি কতক্ষণ ধরে তোর জন্য দাঁড়িয়ে আছি বলতো। সরি রে, আসলে আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তোর সঙ্গে তো সারা রাত ফোনে কথা বললাম, কিভাবে ঘুম ভাঙবে বলতো। ও আচ্ছা, তার মানে আমার দোষ, তাই তো? ঠিক আছে,
আজ থেকে আমি আর রাতে ফোন করব না তোকে, তুই শান্তিতে ঘুমাবি। আরে না রে বাবা, আমি সেটা বলিনি। তোর সঙ্গে কথা না বললে আমার তো ঘুমই আসবে না। আচ্ছা চল স্কুলে চল, তারপর রাগ করিস। লিপি ও মোনা দুজনে স্কুলে চলে যায়। ক্লাসরুমে গিয়ে মোনা ইচ্ছা করেই লিপির পাশে না বসে রাজার পাশে বসে পড়ে। তাই দেখে লিপি ভীষণ রেগে যায়। এই মোনা, তুই আমার পাশে না বসে এই ছেলেটার পাশে বসলি কেন? ওঠ 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 বলছি, তুই আমার পাশেই বসবি। না, আমি তোর পাশে বসবো না। আমার ইচ্ছা, আমি যার পাশে ইচ্ছা বসতে পারি, তোর তাতে কি? আমার সঙ্গে মিশিস না, যা এখান থেকে। এই রাজা, এখন কোন ম্যামের ক্লাস রে? মোনা, তুই কিন্তু আমাকে খুব রাগাচ্ছিস। আমার সাথে কথা বল, আমার সাথে। তুই উঠবি কিনা হ্যাঁ কিনা বল। না না না, আমি এখানেই বসবো, তুই যা বাড়ি গিয়ে ঘুমা। ঠিক আছে, বস, এখানেই বস তুই। এই রাজা, তুই ওঠ 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 ওঠ, শিগগিরই ওঠ। খুব শখ না মোনার পাশে বসার? কি হলো, উঠবি নাকি কানের গোড়ায় দেবো একটা চড়? মোনা শুধু আমার পাশেই বসতো আর আমার পাশেই বসবে। লিপির কথা শুনে রাজা খুব ভয় পেয়ে যায় এবং সে মোনার পাশ থেকে উঠে চলে যায়। লিপি খুব খুশি হয়ে মোনার পাশে বসে পড়ে। তাদের এরকম ব্যবহার দেখে ক্লাসরুমে সবাই তাদের গার্লফ্রেন্ড ও বয়ফ্রেন্ড বলে ডাকতো। এমনই একদিন, এই দেখ, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড চলে এসেছে। কি রে, তোদের একটা কথা জিজ্ঞাসা করবো ভাবছিলাম, রেগে যাবি না তো? না, কি বলবি বল। তোদের যে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলে ডাকি, তোদের রাগ হয় না? না, রাগ হবে কেন? আমাদের তো বেশ ভালোই লাগে শুনতে। আচ্ছা, তোদের মধ্যে কে গার্লফ্রেন্ড আর কে বয়ফ্রেন্ড একটু বলবি আমায়? আমি না বড্ড কনফিউজড। কেন, কনফিউজড হওয়ার কি আছে? আমি ওর থেকে 2 বছরের বড় আর ওর চেয়ে লম্বাও বেশি, তাই আমি বয়ফ্রেন্ড আর ও কিউট, দেখতে কি সুন্দর, আমার গার্লফ্রেন্ড। এবার বুঝেছিস? তোদের কথা শুনে খুব হাসি পায় সত্যি। এই, তোরা বিয়ে করবি? হ্যাঁ, বিয়ে করব তো। আমি লিপিকেই বিয়ে করব। আমরা একে অপরকে ছাড়া কোনো দিনই থাকতে পারবো না। এই চল লিপি, ওদিকে চল, গিয়ে বসি। দেখ, ওদিকে কেউ নেই, একদম ফাঁকা আছে। লিপি ও মোনার কথাবার্তা, আচার ব্যবহার দেখে সবাই অবাক হতো। উচ্চ মাধ্যমিক পাশ করার পর তারা শহরের একটি কলেজে ভর্তি হয়। তারা শহরে থেকে পড়াশোনা করার জন্য হোস্টেলে থাকবে বলে ঠিক করে। তারা ওমেন্স কমফোর্ট নামে একটি গার্লস হোস্টেলে যায়। তোমাদের নাম, ঠিকানা, অ্যাড্রেস সব লেখা হয়ে গেছে তো? এই নাও, রুম নাম্বার 11 তোমার। আর তোমার কি যেন নাম? হ্যাঁ হ্যাঁ, মোনা। তোমার হলো রুম নাম্বার 23। কি, আপনি পাগল হয়ে গেলেন নাকি? আমাদের দুজনকে আলাদা আলাদা রুম দিচ্ছেন কেন? আমরা এখানে একসঙ্গে থাকতে এসেছি, আলাদা নয়। আমাদের একই রুম দিন। হ্যাঁ, আমরা দুজনে একটা রুমেই একসাথেই থাকবো। বাবারে, শুনেই ভয় লেগে গেল। কোথায় 11 আর কোথায় 23? দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। আমরা দুজনে একে অপরকে ছাড়া থাকতেই পারবো না। আচ্ছা, আগে বলবে তো। এই রুমগুলো খুব ছোট ছোট তো, একজন করেই থাকে। অনেকে তো একা একা থাকতে পছন্দ করে। তবে এমনি বড় বড় রুম আছে আমাদের, যেখানে 4 জন করে একসঙ্গে থাকতে পারে। অনেক বড় রুম, 4টে বেড থাকবে, আলমারিও থাকবে, সবই পাবে। 4 জন? একদমই না। আপনি কি আমাদের কথা বুঝতে পারছেন না? আমরা একা একা যেমন থাকতে পারবো না, তেমনি অন্য কারোর সঙ্গেও থাকতে পারবো না। আমরা দুজনেই একই সঙ্গে থাকবো, বুঝেছেন? তাহলে এক কাজ করো, বড় রুম নাও একটা। তাই তোমাদের দুজনের এক্সট্রা টাকাও পে করতে হবে। রাজি থাকলে একটা অ্যাপ্লিকেশন লিখে জমা দাও। কত টাকা দিতে হবে? আরে মোনা, তুই চাপ নিচ্ছিস কেন? আমি আছি তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা অ্যাপ্লিকেশন লিখে সাবমিট করে দিচ্ছি। তারা অ্যাপ্লিকেশন জমা দিয়ে এবং এক্সট্রা টাকা পেমেন্ট করে দিয়ে তাদের রুমে চলে যায়। আজকে আমি খুব খুশি। এতদিন পর আমাদের মনের আশা পূরণ হলো। আমরা একসঙ্গে থাকতে পারবো এবার থেকে। হ্যাঁ, আমিও খুব খুশি। আমরা অনেক মজা করব। আচ্ছা, এখন এসব ছাড়, চল খেয়ে নিবি কিছু। সকাল থেকে তো তুই কিছুই খাসনি। বাবা, ভালোবাসা একেবারে উতলে উঠছে দেখছি। এভাবে স্কুলের মতো তারা কলেজেও একই সঙ্গে থাকতো। এমনকি তারা বাথরুমেও একসঙ্গে যেত। কলেজে তাদের দুজনকে নিয়ে অনেকেই হাসি মজা ঠাট্টা করত, কিন্তু তারা কাউকেই পাত্তা দিত না।
তাদের কলেজেরই মোহন নামের একটি ছেলে লিপিকে মনে মনে খুব পছন্দ করত। একদিন, ভাই আজকে ওকে বলেই ছাড়বো। ওই দেখ ভাই, ওই যে ওই মেয়েটা, দেখ দেখ পিঙ্ক কালার জামা পরে যাচ্ছে। ভাই তুই আর কাউকে পেলি না? শোন, বাঁচতে হলে ওই মেয়েকে প্রপোজ করিস না, ও কোনো মেয়ে নয়। মেয়ে নয় মানে? মেয়ে নয় তো কি? তুই কি পাগল হয়ে গেছিস? আরে ভাই, মেয়ে না মানে ওরা দুজনে একে অপরকে ছাড়া থাকতে পারে না। ওরা ওদের মাঝে অন্য কাউকে কোনোদিনই আসতে দেয় না। লিপি তোকে পাত্তা দেবে না। দূর, তুইও না কি সব বকিস। তাতে কি হয়েছে? ওরা তো খুব ভালো বন্ধু। একদিন না একদিন তো ওদের বিয়ে করতেই হবে। তুই দাঁড়া, আমি আসছি এখনই। এই বলে মোহন লিপি ও মোনার কাছে এসে বলে, হ্যালো লিপি, একটা কথা ছিল তোমার সঙ্গে। আসলে আমার না তোমাকে খুব ভালো লাগে, আর আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাদের ব্যাপারে অনেক কিছুই শুনেছি, কিন্তু তবুও বলতে এলাম। আচ্ছা তাই? এই মোনা, একে দেখে কি মনে হচ্ছে? ভালো ছেলে হবে? ভালো, তবে আমার চেয়ে বেশি ভালোবাসতে পারবে বলে মনে হয় না। এসব কথা পরে হবে, যেটা দরকারি কথা সেটা আগে জিজ্ঞাসা কর। হ্যাঁ, আসলে আমি আর মোনা একে অপরকে ছাড়া থাকতে পারবো না, তাই আমরা বিয়ে করলে একই সঙ্গেই করব। মানে? না না, আমি একসঙ্গে দুজনকে কি করে বিয়ে করব? না না, এটা হতে পারে না। আমি লিপিকেই বিয়ে করব শুধুমাত্র। আরে গাধা, তোমার কোনো ভাই অথবা দাদা আছে কিনা বলো? আমরা একসঙ্গে বিয়ে করতে চাই মানে একই বাড়িতে বিয়ে করতে চাই, যাতে আমরা সারা জীবন একই সঙ্গে থাকতে পারি আর আমাদের কেউ আলাদা করতে না পারে। ও থ্যাংক গড, রোহিত যেটা বলছিল সেটা সত্যি হয়নি। এরা তো দেখছি খুবই ভালো বন্ধু, আর এরা অপরকে খুবই ভালোবাসে। কি হলো? কি ভাবছো? কি বললাম? হ্যাঁ হ্যাঁ, আমার একটা দাদা আছে। আমরা দুজনে বাবার বিজনেস সামলাই। আমি বাড়িতে কথা বলছি তাহলে। মোহন তার বাড়িতে লিপি ও মোনার ব্যাপারে বলে। মোহনের বড় দাদা প্রতাপ ও মোনাকে পছন্দ করে ফেলে। তাদের কলেজ শেষ হয়ে গেলে মোহনের সঙ্গে লিপির এবং প্রতাপের সঙ্গে মোনার বিয়ে হয়ে যায়। একই বাড়িতে বিয়ে করতে পেরে তারা খুবই খুশি হয়। এভাবেই তারা দুই বোনের মতো মিলেমিশে বসবাস করতে থাকে। লিপি ও মোনা দুজনে একই বাড়িতে বিয়ে করে খুবই আনন্দ উপভোগ করছিল। তারা দুজনে একসঙ্গে বাড়ির সব কাজ করে, আবার একসঙ্গে রান্নাও করে। সারাদিন তারা একে অপরকে নিয়েই মেতে থাকে। তাদের দুই চায়ের মধ্যে এত মিল দেখে বাড়ির সকলেরও খুব ভালো লাগে। কিন্তু রাত্রিবেলা যখন লিপি মোহনের সঙ্গে ঘুমিয়েছিল আর মোনা প্রতাপের সঙ্গে ঘুমিয়েছিল, তখন মোনা ও লিপি একে অপরকে মিস করতে শুরু করে। দূর, আমার ঘুম আসছে না, আমি মোনাকে মিস করছি। দুদিন বেশ আমাকে আর মোনাকে একসঙ্গে ঘুমাতে দিল, আর আজকে মোনার বর প্রতাপ কোনো কথাই শুনলো না। আমি জানি মোনারও আমাকে ছাড়া ঘুম আসছে না। এতগুলো বছর আমরা দুজনে একসঙ্গে একই হোস্টেলের রুমে থেকেছি, আর আজকে। অন্যদিকে মোনা ও লিপির কথাই ভাবছিল। প্রতাপের পাশে শুয়ে তো পড়েছি, কিন্তু আমার তো কিছুতেই ঘুম আসবে না। লিপির সঙ্গে থাকা আমার অভ্যাস হয়ে গেছে। প্রতাপ ঘুমিয়ে গেলেই আমি লিপির কাছে যাব। দেখি তো একবার লিপিকে মেসেজ করে ও কি করছে। মোনা প্রতাপের পাশে শুয়ে শুয়ে লিপিকে মেসেজ করে। ওই, কি করছিস তুই? জেগে জেগে আমার কথা চিন্তা করছিস নিশ্চয়। মোনার মেসেজ পেয়ে লিপি খুব খুশি হয়। মুখে হাসি নিয়ে সে মোনার মেসেজের রিপ্লাই করে। হ্যাঁ, একদমই তাই। আমি ভাবছিলাম যে তোকে একবার ফোন করি। মোহন তো ঘুমিয়ে পড়েছে, দেখলাম তুই মেসেজ করলি। তাহলে আমাকে ছাড়া তোরও ঘুম আসছে না, তাই তো? না, আর আসবেও না। প্রতাপ এখনো ঘুমায়নি। ও ঘুমালে আমি বেরিয়ে যাব, তুইও আসবি। আমি আর তুই অন্য ঘরে একসঙ্গে ঘুমাবো। আচ্ছা তাই? আর কেউ যদি দেখে ফেলে তখন কি হবে? কিছু হবে না। সকালবেলা সবার আগে আমরা ঘুম থেকে উঠে যাব, কি আছে? মোনাকে অনবরত ফোনে মেসেজ টাইপ করতে দেখে প্রতাপ বলে, কি গো মোনা, এত রাতে তুমি কাকে মেসেজ করছো? তাও আবার হেসে হেসে। বিয়ের আগে তোমার বয়ফ্রেন্ড ছিল নাকি কোনো? কই না তো, কিছু না। আমি একটু গুগল সার্চ করছিলাম, গল্প পড়ছিলাম একটা, তাই হাসছিলাম। আচ্ছা ঘুমাও এবার, আমারও খুব ঘুম পাচ্ছে। এই বলে মোনা ঘুমিয়ে পড়ার নাটক করে। প্রতাপও আর কিছু না বলে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর মোনা উঠে পাশের রুমে চলে আসে এবং সে লিপিকেও মেসেজ করে সেখানে ডেকে নেয়। কি হলো মোনা, তুই এরকম করে বসে আছিস কেন? কি
কি হয়েছে? প্রতাপ তোর সঙ্গে কিছু করেছে নাকি? না রে, আমার মাথা খুব যন্ত্রণা করছে। আহারে আমার সোনা মোনা, আয় তুই শুয়ে পড়, আমি তোর মাথা টিপে দিচ্ছি। আয় আয়। পরের দিন তারা দুজনে অনেক সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু মোনার রাতে মাথা যন্ত্রণা করছিল বলে লিপি তাকে কোনো কাজ করতে বারণ করে। সে একাই বাড়ির কাজ করতে থাকে। কই গো বড় বৌমা, কোথায় সবাই? বড় বৌমা, চা নিয়ে এসো আমার জন্য। কই, আজকে চা পাবো তো নাকি? অনন্যা দেবী দেখে যে তার ছোট বৌমা লিপি অর্থাৎ মোহনের বউ হাতে করে চায়ের কাপ নিয়ে আসছে। ও, তুমি চা নিয়ে এলে? যাক, দাও দাও, চাটা দাও। বড় বৌমা কি করছে, ওঠেনি নাকি? না মা, এই চাটা আমি আপনার জন্য নিয়ে আসিনি, এটা তো মোনার জন্য এনেছি। ওর শরীর একদম ভালো নেই, কালকে রাতে ওর মাথা যন্ত্রণা করছিল। আমি ওর জন্য আদা দিয়ে এলাচ দিয়ে চা করে নিয়ে যাচ্ছি। ওকে খাইয়ে আসি, তারপর আপনাকে চা করে দেব। আরে বাবা, ঠিক আছে, মাথা যন্ত্রণা করছিল কালকে রাতে, এখন তো নিশ্চয়ই ঠিক আছে। এত বাড়াবাড়ি করার কিছু নেই। আর ওকে চা খাইয়ে দেবে মানে? ওকে একা একা খেতে পারবে না? না মা, ও ঠিক নেই। ওর একটু শরীর খারাপ হলেই একদম ভেঙে পড়ে, একা একা কিচ্ছু খায় না, আমাকেই খাইয়ে দিতে হয়। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি প্রতাপকে ডাকি। এই প্রতাপ, প্রতাপ, একটু এদিকে আয় তো বাবা। এই প্রতাপ। কেন? ওকে ডাকছেন কেন শুধু শুধু? কি হয়েছে বলুন আমাকে। প্রতাপ তার মায়ের ডাক শুনে ঘুম থেকে উঠে আসে। কি রে, মোনার নাকি খুব শরীর খারাপ, তুই যা তো একবার ডাক্তার দেখিয়ে নিয়ে আয়। আর এই চা বিস্কুট নিয়ে যা, তোর বউকে খাইয়ে দে। কি, মোনার শরীর খারাপ কেন? কি হয়েছে? আমাকে তো কিছুই বলেনি। দাও দেখি চাটা দাও, আমি দেখছি। কোথায় আছে ও? আমি দেখছি, না হয় একটা ডাক্তারকে ফোন করে ডেকে নিচ্ছি। আরে আরে প্রতাপ, এত ব্যতিব্যস্ত হওয়ার কিছু নেই। আমি অনেক আগেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি। ওকে খাইয়ে নিই, তারপর আমি ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আরে বৌদি, তুমি কেন এত টেনশন করছো? মোনা আমার বউ, ওর খেয়াল রাখার দায়িত্ব আমার। সংসারে কত কাজ পড়ে রয়েছে, সেগুলো ছেড়ে শুধু মোনাকে নিয়ে পড়ে থাকলে হবে না। মাকে চা খেতে দাও। বিয়ের আগে তুমি ওর অনেক খেয়াল রাখতে জানি, কিন্তু এখন তো আমি আছি, তোমাকে কত চিন্তা করতে হবে না। প্রতাপ লিপির হাত থেকে চায়ের কাপ নিয়ে চলে যায়। লিপি প্রতাপের উপর খুব রেগে যায়, কিন্তু তবুও সে কিছু বলতে পারেনি। প্রতাপকে চা নিয়ে আসতে দেখে মোনাও খুব রেগে যায়। মোনা, তোমার শরীর খারাপ, তুমি আমায় একবার বলবে তো বলো? সবসময় শুধু বৌদিকে বললেই হবে কি? ও তোমার বোন নাকি? হ্যাঁ, নাও চা খেয়ে নাও, আর চলো আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। না, আমি একদম ঠিক আছি, এখন কোনো অসুবিধা নেই। আর এখন আমি চাও খাবো না, তুমি খেয়ে নাও। যাই দেখি, লিপি একা একা কাজ করতে পারবে না, ওকে হেল্প করতে হবে। মোনা, শোনো মোনা, আরে আরে শুনবে তো? মোনা প্রতাপের কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। লিপি ও মোনা দুজন মিলে গল্প করতে করতে রান্না করছিল। তখন সেখানে অনন্যা দেবী আসে। অনন্যা দেবীকে আসতে দেখেই লিপি ও মোনা দুজনেই চুপ করে যায়। কি হলো? কি যেন ফিস ফিস করে গল্প হচ্ছিল, আমাকে আসতে দেখে চুপ করে গেলে যে? আর বড় বৌমা, সেই সকালবেলা চা চেয়েছিলাম, এখন কটা বাজে দেখেছো? আমি এখনো কিন্তু চা পাইনি। ছোট বৌমাকে নিয়ে এত ব্যস্ত হয়ে উঠেছিলে, কই এ তো দেখছি বেশ রান্না করছে। আমার শরীর এখনো খারাপ মা, আমি তো শুধু লিপি একা একা পারবে না বলে ওর হেল্প করছি, এত কাজ করার অভ্যাস নেই ওর। মা, আমি না ভুলে গিয়েছিলাম, আপনি দাঁড়ান, আমি চা করে দিচ্ছি আপনাকে। থাক থাক, এখন আর দুপুরবেলা চা করে দিতে হবে না। যাও, এক এক করে দুজনে স্নান করে নাও। মোহন আর প্রতাপ আসবে একটু পরেই, সবাই একসঙ্গে খেয়ে নেবে। ঠিক আছে, চল মোনা, আমরা স্নান করে নিই। তুই শ্যাম্পু করবি তো আজকে? 4 দিন আগে শ্যাম্পু করেছিলি। আরে আরে, একসাথে কোথায় যাচ্ছ তোমরা? আমাদের বাড়িতে একটাই বাথরুম, দুজনে আগে পরে করে স্নান করো। একসাথে করবে নাকি? হ্যাঁ মা, আমরা একসঙ্গে স্নান করব, কোনো অসুবিধা নেই। আমরা তো আগেও যখন হোস্টেলে থাকতাম তখন একই সঙ্গে স্নান করতাম। আর কখনো কখনো লিপি পটি করতো, আমি স্নান করতাম, আবার আমি পটি করতাম, লিপি স্নান করতো, এরকম হয়েই থাকতো। এটা কোনো ব্যাপার নয়, আমাদের মধ্যে এসব চলে। আয় লিপি, চলে আয় তাড়াতাড়ি।
এই বলে তারা দুজনে একসঙ্গে স্নান করবে বলে বাথরুমে ঢুকে পড়ে। অনন্যা দেবী তাদেরকে দেখে খুব অবাক হয়। মেয়ে দুটো একেবারে পাগল, এখনো বাচ্চাদের মতো করে। কবে যে এরা বড় হবে কে জানে। এরা কখন স্নান করে বেরোবে তার কোনো ঠিক নেই। আমি ছেলেগুলোকে খাবার দিয়ে দিই। এভাবেই সময় কাটতে থাকে। দুই বন্ধু ওই বাড়িতে কারোর প্রতি কোনো খেয়ালই করতো না, কেবলই নিজেদের নিয়ে ব্যস্ত থাকতো। আর রাত্রিবেলা তাদের একে অপরকে ছাড়া ঘুম আসতো না বলে তারা মাঝরাতেও দেখা করে অনেক অনেক গল্প গুজব করত। একদিন প্রতাপ মোনাকে বলে, এই যে ম্যাডাম, কি ব্যাপার বলুন তো? বরের দিকে একবারও খেয়াল থাকে না কেন আপনার? হ্যাঁ, সব সময় শুধু ইগনোর করো কেন? ইগনোর করি কোথায়? সংসারে এত কাজ আর কাজ, সারাদিন তো কাজ করতেই থাকি। হ্যাঁ, সারাদিনই তো শুধু কাজ, আর রাত 9টা না বাজতে বাজতেই ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, তো আমি ঘুমাতেও পারবো না নাকি? আরে আরে সেটা নয়। আচ্ছা, এই দেখো মুভির টিকিট, নতুন একটা খুব ভালো মুভি রিলিজ হয়েছে, আমার ফেভারিট হিরো শাহরুখ খানের। চলো আজকে তুমি আর আমি সিনেমা দেখে আসি, খুব মজা হবে। না, আমি সিনেমা দেখতে যাব না, আমার কোনো হিরোকেই ভালো লাগে না। আচ্ছা, তাহলে অন্য মুভি দেখবো। বলো তোমার কোন হিরোকে পছন্দ? আসলে আজকে আমি আর লিপি শপিং এ যাব, আমরা আগেই প্ল্যান করে ফেলেছি। এখন যদি ওর সঙ্গে না যাই তাহলে ওর খারাপ লাগবে। এটা শুনে প্রতাপ খুব রেগে যায়। আরে তোমার প্রবলেমটা কি বলো তো? সব সময় শুধু লিপি আর লিপি। যখন লিপির সঙ্গেই থাকতে তোমার এত ভালো লাগে তখন আমাকে বিয়ে করেছো কেন? বিয়ের আগের ব্যাপার আলাদা ছিল, আর এখন আলাদা। তুমি কেন বুঝতে পারছো না মোনা? চুপ করো, বিয়ের আগে পরে কোনো ম্যাটার না। ও আমার ভালো বন্ধু ছিল আর থাকবে। মোহন দাদার তো কোনো প্রবলেম হয় না, তোমার এত প্রবলেম কিসের হয়? লিপির সঙ্গে মিশলে তোমার এত রাগ হয় কেন? বুঝেছি, আমি সব বুঝেছি। তার মানে আমি যা ভেবেছি তাই ঠিক। তোমরা দুজন মিলে আমাদের দুই ভাইকে বোকা বানাচ্ছ, তাই তো? আমি সবাইকে বলে দেবো, দাঁড়াও। আমি জানি রাত্রিবেলাতেও তোমরা দেখা করো, একসঙ্গে বসে গল্প করো, আমি সব জানি। দুই মেয়ের মধ্যে কিসের এত বন্ধুত্ব? হ্যাঁ প্রতাপ, তুমি ভুল ভাবছো। প্রতাপ, এসব কিছুই না। আমরা অনেকদিন ধরে একসঙ্গে থেকে আসছি তো, রাত্রে ঘুম না এলে আমরা একটু গল্প করি, এই যা। আচ্ছা রাগ করো না প্রতাপ, চলো আমি আর তুমি সিনেমা দেখতে যাই। চলো, আমি আর এমন করব না, ঠিক আছে? মোনা প্রতাপের সঙ্গে বাধ্য হয়ে সিনেমা দেখতে যায়। প্রতাপ খুব খুশি হয়। এদিকে প্রতাপ মোনাকে সিনেমা দেখতে নিয়ে গেছে শুনে লিপি প্রতাপের উপর খুব রেগে যায়। লিপি অত্যন্ত অধৈর্যের সঙ্গে তাদের বাড়ি ফিরে আসার জন্য অপেক্ষা করছিল। মোনা বাড়ি এসে আগে লিপির কাছে আসে। লিপি, আমার প্রতাপকে একটুও ভালো লাগছে না। ও চায় না আমি আর তুই একসঙ্গে থাকি। ও আমাদের এই সম্পর্কটাকে পছন্দ করে না। চল আমরা দুজনে মিলে প্রতাপকে মেরে ফেলি। মোহন দাদা তো ভালো, আমাদের মাঝে কোনো সমস্যার সৃষ্টি করে না। প্রতাপকে মেরে ফেললে সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস মোনা, আমরা তাই করব। কিন্তু খুব সাবধান, কেউ যেন কিছু জানতে না পারে। কোনো প্রমাণ ছাড়া যাবে না। ঠিক আছে, আমাদের মাঝে যে আসবে আমরা এভাবেই তাকে শেষ করে ফেলবো। এভাবেই তারা দুজনে মিলে প্রতাপকে মারার প্ল্যান করে। মাঝরাতে তারা প্রতাপকে ঘুমন্ত অবস্থায় মুখে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে। চল এবার কাজ শেষ, তুই ঘুমিয়ে পড় প্রতাপের পাশে। আমি এই বালিশটা বাইরে ফেলে আসি। সবাই ভাববে হার্ট অ্যাটাকে মারা গেছে। সকালে উঠেই কিন্তু তুই নাটক শুরু করে দিবি। অনন্যা দেবী তখন জল নিতে রান্নাঘরের দিকেই যাচ্ছিল। সে তাদের দুই বন্ধুর কথা সব শুনে ফেলে। অনন্যা দেবী অবাক হয়ে জানালা দিয়ে তাদের দিকেই তাকিয়ে থাকে। অনন্যা দেবী কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। মোনা ও লিপির এরকম ভয়ঙ্কর রূপ দেখে এবং তার ছোট ছেলের ডেড বডি দেখে সে দিশেহারা হয়ে উঠেছিল। এক দৃষ্টিতে সে শুধুই লিপি ও মোনার দিকেই তাকিয়েছিল। মোনা, আমি গেলাম তাহলে, তুই শুয়ে পড়। হ্যাঁ, তুই শুয়ে পড় বললাম, দাঁড়িয়ে আছিস কেন? শুয়ে পড় প্রতাপের পাশে। আর কয়েক ঘন্টা পর সকাল হয়ে যাবে, ভালো করে ঘুমিয়ে নে। সকালবেলা নাটক করতে পারবি না না হলে। এই লিপি, তুই আমাকে একা ছেড়ে যাস না প্লিজ। আমার খুব ভয় করছে। আমি একা একা এই মরা লাশের পাশে কিভাবে ঘুমাবো? আমার ঘুম আসবে না, তুইও ঘুমা না এখানে। আরে মোনা, আমি এখানে ঘুমালে আমরা ফেসে যাব। সবাই সন্দেহ করবে, আর মোহন যদি দেখে যে ওর পাশে আমি নেই তখন তো আমাকে খুঁজতে শুরু করবে। তুই ঘুমা এখানে, কিচ্ছু হবে না। আমি আমার রুমে গিয়ে তোকে ফোন করব। ঠিক আছে, তবে
আজকে আমরা সারা রাত কথা বলবো, আর ঘুমাবো না, ঠিক আছে? আচ্ছা বাবা, আচ্ছা, তুই শুয়ে পড়, আমি আসছি এবার। লিপি তার রুমে যাওয়ার জন্য যে বাইরে বেরিয়ে আসে, তখনই সে তার শাশুড়ি মাকে দেখে চমকে ওঠে। অনন্যা দেবী তখনও বড় বড় চোখ বের করে দাঁড়িয়েই ছিল। মা, আপনি এখানে এই সময় কি করছেন? কিছু লাগবে নাকি আপনার? কি হলো মা, আপনি কিছু বলছেন না? আমি মোনাকে ওষুধ দিতে এসেছিলাম, ওর খুব জ্বর এসেছে জানেন। মা, কি হলো? আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? অনন্যা দেবী লিপির কোনো কথার উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। এই বুড়ির আবার কি হলো? বুড়ি কি দেখে ফেললো নাকি কিছু? না না, কিচ্ছু দেখেনি। বুড়ি যদি দেখতো ওর ছেলে মরে পড়ে আছে, তাহলে এতক্ষণে কান্নাকাটি শুরু করে দিত। কিন্তু এখানে দাঁড়িয়ে কি করছিল বুড়িটা? অনন্যা দেবী তার রুমে এসে কাঁদতে কাঁদতে পুলিশকে ফোন করে। হ্যালো হ্যালো পুলিশ, আমার দুই বৌমা মিলে আমার ছোট ছেলেকে খুন করেছে। আপনারা তাড়াতাড়ি আসুন। মোহনকে জানাতে হবে। মোহন, মোহন, এই মোহন, ওঠ বাবা, শিগগিরই ওঠ। দেখ, ওরা প্রতাপকে মেরে ফেলেছে। মোহন, ওঠ তাড়াতাড়ি, সব শেষ করে দিল ওই দুই কালনাগিনী। কি বলছো কি মা? কি হয়েছে? লিপি খুব ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে আবার মোনার রুমে এসেই দরজা বন্ধ করে দেয়। মোনা, সর্বনাশ হয়ে গেছে, ওই বুড়ি সব দেখে ফেলেছে। আমি দেখেছি, মোহনকে সব বলে দিয়েছে। এবার কি হবে মোনা? ওরা তো পুলিশকে ফোন করেছে, পুলিশ এখনই চলে আসবে। কিছু হবে না লিপি, তুই টেনশন করিস না। খুনটা আমরা দুজন মিলেই করেছি, তাই আমাদের কোনো ভয় নেই। পুলিশ আমাদের দুজনকেই ধরে নিয়ে যাবে। আর আমরা তো মেয়ে, আমাদেরকে একই সঙ্গে রাখা হবে। আমাদের দুজনকে একসাথে রাখলে আমরা সব জায়গাতেই থাকতে পারবো। দরজা খোলো, দরজার ভিতর থেকে লক করে কোনো লাভ হবে না বলে দিলাম। এই দরজা খোলা বলছি। অফিসার, দরজা ভেঙে দিন আপনারা। তাদের দরজা ভাঙার আগেই লিপি দরজা খুলে দেয়। পুলিশ অফিসার কালীচরণ বাবু লিপিকে দেখে চমকে ওঠে। এ কি, তুমি এখানে? তুমি এই বাড়ির বৌমা? তোমার নাম লিপি তো? তুমি মিস্টার কমলেশ বাবুর একমাত্র মেয়ে না? মিস্টার কমলেশ বাবুটা আবার কে? আমি এই নামের কাউকেই চিনি না। ওকে? কি বলছো কি? তোমার বাবা কমলেশ এই এলাকার সবচেয়ে বড়, সবচেয়ে ধনী ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আর তুমি কোটি কোটি টাকা সম্পত্তির মালিক কমলেশ বাবুর একমাত্র মেয়ে লিপি। কি বলছেন কি অফিসার? এই মেয়ে তো বলেছিল এর বাবা নেই। মিথ্যা কথা, ও মিথ্যা কথা বলেছে। আমি এর পরিবারকে ভালো করেই চিনি, আজ থেকে 25 বছর আগের কথা। মিস্টার কমলেশ বাবু অর্থাৎ লিপির বাবা ছিল শহরের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট। শহরের সবার কাছেই সে খুব পরিচিত ছিল। তার কাছে ছিল কোটি কোটি টাকার বিশাল সম্পত্তি। সে তার স্ত্রী বৈশালীর সঙ্গে বাস করত। তারা দুজনে মিলেই তাদের বিশাল ড্রিমলাইট ইন্ডাস্ট্রি হ্যান্ডেল করত। যে কোনো ইন্ডাস্ট্রিয়াল মিটিং, কনফারেন্স অথবা বড় বড় পার্টি সব সময় তারা দুজনে মিলেই অ্যাটেন্ড করত। তাদের জীবন বেশ চলছিল। একদিন, কমলেশ, কমলেশ, শুনছো? একটা গুড নিউজ আছে তোমার জন্য। হ্যাঁ বলো ডার্লিং, আমাদের ফরেন ডিলটা নিশ্চয়ই কনফার্ম হয়ে গেছে। উফ না, সব সময় শুধু বিজনেস আর ইন্ডাস্ট্রি নিয়ে পড়ে থাকো কেন? তার বাইরেও তো কিছু আছে। আচ্ছা আমি বলছি, আমি জানি তুমি এটা শুনলে এখনই একটা অনেক বড় পার্টি থ্রো করবে। আচ্ছা বাবা, বলো এবার। আই এম প্রেগনেন্ট। ইয়েস কমলেশ, তুমি বাবা হতে চলেছো। হোয়াট, আর ইউ ডাম? এটা গুড নিউজ? বৈশালী, তুমি ভাবলে কি করে এমন সময় বেবি নেওয়ার কথা? না, কিছুতেই না। এখন এসব ফ্যামিলি প্ল্যান করা আমার পক্ষে একদম সম্ভব নয়। কিন্তু কেন কমলেশ, এরকম বলছো কেন? এতে সমস্যা কি? সমস্যা কি মানে? আমি এখন বেবি নিতে চাই না। এখন আমার জীবনের একটাই লক্ষ্য আর একটাই উদ্দেশ্য, আমার ইন্ডাস্ট্রি। তুমি ভালো করেই জানো বৈশালী, আমার ওয়াইফ হওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমার পার্সোনাল সেক্রেটারিও। আগে তুমি আমার সেক্রেটারি, লোকে তোমাকে আমার ওয়াইফ হিসেবে নয়, আমার সেক্রেটারি হিসেবে চেনে। আর এখন তুমি প্রেগনেন্ট হয়ে ঘরে বসে থাকলে হবে না। সমস্ত ইন্ডাস্ট্রিয়াল মিটিং, কনফারেন্স, ফরেন ডিলারদের কে সামলাবে বলো? ও বুঝলাম, তুমি এখনো তোমার ইন্ডাস্ট্রির কথাই ভাববে, তাই তো? আমাদের নিজেদেরও একটা লাইফ আছে, তাই না? আমার একটা স্বপ্ন আছে, আমি মা হব। উফ, আরে মা হবে, মা হবে কি হবে? হ্যাঁ, মা হয়ে কি হবে? ভবিষ্যতে ছেলে মেয়ে দেখবে, এরকম ভাবার কিচ্ছু নেই, বুঝেছো? আমাদের যা সম্পত্তি আছে তাতে আমাদের বেবি নেওয়ার তো কোনো প্রয়োজনই নেই। শোনো, এত কথা আমি জানি না বৈশালী, তোমাকে অ্যাবর্শন করাতেই হবে। আমি বাবা হতে চাই না, ওকে? আমার ইন্ডাস্ট্রির মাঝে আমি কোনো রকম বাধা আসতে দেব না। আমার কথাটাও শুনে নাও, আমি আমার বাচ্চা নষ্ট করব না।
তুমি তোমার ইন্ডাস্ট্রি নিয়েই পড়ে থাকো, আমি সব বুঝে নেব। আমার বাচ্চা আমার দায়িত্বে বড় হবে। ওকে, তোমার যা ইচ্ছা তাই করো। কমলেশ বৈশালীর উপর খুব রেগে যায়। সেদিন থেকে বৈশালীর সঙ্গে সে খুব বাজে ব্যবহার করতে শুরু করে। বৈশালীকে আর কোনো রকমের মিটিং অথবা কোনো পার্টিতে নিয়ে যায় না। প্রতিটা মুহূর্তে সে বৈশালীর সঙ্গে বাজে ব্যবহার করে। এই কালীচরণ, গাড়ি বের কর, পার্টিতে যাব। করছি স্যার। আজকে কি ম্যাডাম পার্টিতে যাবেন না? আপনি রেডি হননি যে? আপনি একা যাবেন নাকি? না, ও যাবে না। ও আর কোথাও যাবে না। আগে ওকে আমি সব জায়গায় নিয়ে যেতাম, কারণ ও আমার পার্সোনাল সেক্রেটারি ছিল। এখন শুধুমাত্র আমার স্ত্রী হয়ে এই 4 দেওয়ালের মাঝেই বন্দি থাকবে, বুঝেছো? আর আমি একা যাব না, আমার সঙ্গে আমার নতুন সেক্রেটারি মিস রিমা যাবে। বৈশালী খুব কষ্ট পেলেও শুধুমাত্র তার পেটের সন্তানের কথা ভেবে সে সব সহ্য করত। সে ভাবতো যে কমলেশ একবার তাদের নবজাত শিশুর মুখ দেখলেই তার সব রাগ কমে যাবে, কিন্তু একেবারে তার বিপরীত ঘটনাই ঘটেছিল। কমলেশ আগে থেকে রেগে তো ছিলই, কিন্তু তার রাগ বহুগুণে বেড়ে যায় যখন সে জানতে পারে যে বৈশালী একটি মেয়ে সন্তানের জন্ম দিয়েছে। কমলেশ এতটাই নিচে নেমে গিয়েছিল যে সে তার নিজের মেয়েকেও প্রাণে মেরে দেওয়ার কথা ভাবে, কিন্তু বৈশালী তার মেয়ে লিপিকে আগলে রাখার চেষ্টা করত। দেখতে দেখতে 12 বছর কেটে যায়। একদিন কমলেশ বৈশালীকে বলে, বৈশালী, আমি এই মেয়েকে সহ্য করতে পারি না। তুমি একে এই বাড়ি থেকে বিদায় করো। আমি একে মেয়ে হিসেবে পরিচয় দিতেও চাই না। কমলেশ, চুপ করো। মেয়েটার সামনে এমন বলো না। ও বড় হচ্ছে তো, এখন ও সব বুঝতে পারে। 12 বছর হয়ে গেল, তুমি এখনো আমাদের মেয়েকে স্বীকার করতে পারলে না। না, পারিনি আর পারবও না। আমার ছেলে হলে তবু আমি মেনে নিতাম। এই মেয়ে জন্মানোর পর থেকে আমার অনেক ক্ষতি হয়েছে। এই মেয়ের জন্য তুমি আমাদের ইন্ডাস্ট্রির প্রচুর ক্ষতি করেছো। বৈশালী, একে মেরে ফেলো, না হলে বড় হয়ে আমাদের সম্পত্তির ভাগ চাইবে। ছেলে হলে তো ঘরের সম্পত্তি ঘরেই থাকতো, কিন্তু এ তো একটা মেয়ে। একে আমি আমার সম্পত্তির এক অংশও দেব না। আমার সম্পত্তি অন্য কেউ এসে ভোগ করবে, আমি সেটা মেনে নিতেই পারবো না। আমি একে মেরে ফেলবো, এখনই মেরে ফেলবো। কমলেশ, চুপ করো। ছি কমলেশ, ছি। তুমি বাবার যোগ্য নও। থাকবো না আমি তোমার সঙ্গে। এখানে থাকলে তুমি আমার মেয়েকে মেরে ফেলবে। সম্পত্তির লোভী তোমাকে একদিন শেষ করে ফেলবে, তুমি দেখে নিও। বৈশালী দেবী লিপিকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। বৈশালী দেবী লিপিকে একাই মানুষ করতে থাকে। আমি এটাই জানতাম। তারপর আমি পুলিশে চাকরি পেয়ে গিয়েছিলাম। আমি পারবো না লিপিকে জেলে নিয়ে যেতে। আমি পারবো না ম্যাডাম। মিস্টার কমলেশবাবু আমাকে ছাড়বেন না। কমলেশবাবুর যা পাওয়ার, নিজের মেয়েকে জেল থেকে বের করতে ওনার 2 সেকেন্ডও লাগবে না। তাই আমাকে ক্ষমা করুন প্লিজ। আপনি ওই অপদার্থ অমানুষ লোকটাকে বারবার আমার বাবা বলবেন না। আমার বাবা মারা গেছে। আমি জেলে গেলে কারোর কিচ্ছু যায় আসবে না। আপনি আমাদের দুজনকেই নিয়ে চলুন। না, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, কখনোই না। আমার চাকরি চলে যাবে। এসব হচ্ছেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। অফিসার, আপনি নিয়ে যান এদের দুজনকেই। এরা দুজনেই খুনি। না, লিপিকে তো আমি নিয়ে যেতে পারবোই না, তবে ওই মেয়েটা মোনাকে নিয়ে যেতে পারবো। না অফিসার, এমন করবেন না। মোনাকে ছাড়া আমি থাকতে পারবো না, আর মোনাও আমাকে ছাড়া থাকতে পারবে না। মোনার একা থাকার অভ্যাস নেই। প্লিজ আমাদের দুজনকেই নিয়ে চলুন। আমি বলছি তো, আমাকে ছাড়াতে কেউ আসবে না। আমার কোনো বাবা নেই। একা কেন থাকবে? মোনা ওর বাবার সঙ্গেই থাকবে। ওর বাবা আগে থেকেই জেলে আছে, এবার মেয়েও জেলে যাবে। এর বাবা জেলে গিয়েছিল নিজের বউকে মারার জন্য, আর মোনা জেলে যাবে নিজের বরকে মারার জন্য। যেমনই বাপ তার তেমনই বেটি। কালীচরণ বাবুর কথা শুনে সবাই অবাক হয়ে যায়। কি বলছেন কি অফিসার? মোনার বাবাও বেঁচে আছে? মোনা তো বলেছিল এর বাবা মা কেউ নেই। আর মোনার মাকে মোনার বাবা খুন করেছিল? কি কারণ ছিল? বলছি আমি সব বলছি। মোনার বাবাকে আমি খুব ভালোভাবেই চিনি, কারণ মোনার বাবা কালুকে খুনের দায়ে আমি অ্যারেস্ট করেছিলাম। মোনা তার বাবা কালু এবং মা পাপিয়ার সঙ্গে বাস করত। মোনা তখন খুব ছোট ছিল। তার বয়স ছিল মাত্র 1 বছর। কালু কোনো রকমের কাজকর্ম করত না। পাপিয়া খুব কষ্ট করে দিনমজুরির কাজ করে সংসার চালাতো। কালু খুবই নিষ্ঠুর ছিল। সে সব সময় মদের নেশায় আচ্ছন্ন থাকতো। একদিন, তুই টাকা দিবি হ্যাঁ কি না বল, বল দিবি? না দেব না, না দেব না, দেব না, দেব না। আমি দিনরাত মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে আনি আমার মেয়ের জন্য, তোমার মদ খাওয়ার জন্য না। আমার মেয়ের দুধ শেষ হয়ে গেছে। তোমাকে এখন টাকা দিয়ে দিলে আমার মেয়ে কি খাবে? বুঝেছি, যত ঝামেলা তোর ওই মেয়ের জন্যই।
কে বলেছিল মেয়েকে জন্ম দিতে? হ্যাঁ, তোর, ও হ্যাঁ, ভালো কথা মনে পড়েছে। হ্যাঁ, আমাদের গ্রামের মোড়ল বাবু আমাকে বলেছে আমাদের মেয়েকে দত্তক নেবে, আর তার বদলে আমাকে 2 লক্ষ টাকা দেবে। দে মোনাকে দে, আমি দিয়ে আসি। 2 লক্ষ টাকা পেয়ে যাব, আর তোর কাছে মদ খাওয়ার জন্য ভিক্ষা চাইতে হবে না আমাকে। না, তুমি কি পাগল হয়ে গেছো? ছি, তুমি বাবা হওয়ার যোগ্য না। মদ খাওয়ার জন্য তুমি তোমার দুধের শিশুকে বিক্রি করে দেবে? এত নিচে নেমে যাবে তুমি কখনো ভাবিনি। মদের জন্য আমি সবকিছু করতে পারি রে বাবা। দে টাকা দে, আর না হলে তোর মেয়েকে দে, মোড়ল বাবুকে দিয়ে আসি। দে দে, আমাকে দে, আমাকে দে, মোনাকে দে, দিয়ে আসবো। না, এমন করো না, তোমার পায়ে পড়ি, আমি তোমাকে টাকা দিচ্ছি। এই নাও, এই নাও, তুমি সব টাকা নিয়ে যাও। আমার মেয়েকে আমার কাছ থেকে আলাদা করো না দয়া করে। হ্যাঁ, এই তো আমার বউটা লাইনে এসেছে। রোজ যেন আমাকে তোর কাছে টাকার জন্য হাত পাততে না হয়, বুঝেছিস? কাজ থেকে এসেই আগে আমার হাতে টাকা তুলে দিবি, বলে দিলাম। ঠিক আছে। এভাবেই কালু প্রত্যেক দিন পাপিয়ার কাছ থেকে মদ খাওয়ার টাকা নিত। কোনো দিন পাপিয়া কাজে যেতে না পারলে অথবা কোনো কাজ না পেলে সে কালুকে টাকা দিতে পারতো না, আর তাই জন্য কালু তাকে খুব মারধর করত। এমনকি একদিন কালু পাপিয়াকে মেরে মেরে তার হাত ভেঙে দিয়েছিল। পাপিয়া শুধুমাত্র তার মেয়েকে মানুষ করার জন্য সমস্ত জ্বালা যন্ত্রণা সহ্য করত। এভাবে অনেকগুলো বছর কেটে যায়। মোনা এখন বেশ বড় হয়ে উঠেছিল। এই পাপিয়া, আজকে আমার বেশি টাকা লাগবে। আজকে আমার বন্ধুদের আমি পাঠিয়ে দেব। ওদের কাছে আজকে মদ খাওয়ার টাকা নেই। আমি বলেছি যে আমি ওদেরকে আজকে খুশি করে মদ খাওয়াবো। দে টাকা দে, তোর কাছে যা আছে সব টাকা দে। কি বলছো কি তুমি? এত টাকা আমি কোথায় পাবো? আমি তোমার মদ খাওয়ার টাকা জোগাড় করতে পারি না। এখন আবার তুমি তোমার বন্ধুদের মদ খাওয়াবে? আমার কাছে এই 200 টাকাই আছে, আর নেই। তুমি একা একা খাও, বন্ধুদের দিয়ে খাওয়ার কি দরকার তোমার? এই তুই চুপ কর। বন্ধুদের সঙ্গে মদ খাওয়ার মজাই আলাদা। এসব তুই বুঝবি না। টাকা নেই মিথ্যা কথা। হ্যাঁ, একটু আগে আমি দেখেছি তুই টাকা গুনছিলি। আমি জানালা দিয়ে সব দেখেছি। কই দে, টাকাগুলো বের কর। না, আমি তোমাকে ওই টাকাগুলো দেব না। ওই টাকা আমার মেয়ের পড়াশোনার জন্য। আমার মেয়ে হোস্টেলে থেকে পড়াশোনা করে, ওকে মাসে মাসে টাকা পাঠাতে হয়। তুমি তো জানো সবই। দূর, তোর মেয়ে সারা জীবন শুধু মেয়ে আর মেয়ে করেই মরলি। অত লেখাপড়া শিখে কি হবে? দে টাকাগুলো দে আমাকে। না, আমি দেব না, কিছুতেই না। আমি অনেক সহ্য করেছি, আর নয়, আজ আমি তোমাকে একটা টাকাও দেব না। তুমি দেখি কি করতে পারো। কালু খুবই রেগে যায় এবং সে পাপিয়াকে নিরীহভাবে মারতে থাকে। এমনকি সে তাকে মারতে মারতে মেরেই ফেলে। ঠিক সেই সময় মোনা হোস্টেল থেকে বাড়ি ফিরে এসেছিল তার মায়ের কাছ থেকে টাকা নিতে। মা, কোথায় তুমি? আমি এসে গেছি। মা, ও মা, তোমার কি হয়েছে? মা গো, ওঠো না। এই কানের কাছে ভ্যান ভ্যান করিস না, যা। তোর মা মরে গেছে, মেরে ফেলেছি আমি তোর মাকে। কি? তুমি আমার মাকে মেরে ফেলেছো? তুমি এত নিষ্ঠুর কি করে হলে বাবা? না বাবা, না, তোমাকে বাবা বলতেই আমার লজ্জা করছে। আমি তোমাকে ছাড়বো না। আমি এখনই পুলিশকে ফোন করছি। এই না না, পুলিশকে ফোন করবি না, না হলে আমি তোকেও মেরে দেবো বলে দিলাম। আমিও দেখি তুমি কি করতে পারো। মোনা তাড়াতাড়ি করে তার বাবাকে ঘরের মধ্যে আটকে দরজা বন্ধ করে দেয়। সে চেঁচামেচি করে পাড়ার লোকজনকে জড়ো করে ফেলে। পাড়ার লোকজন সবাই মিলে কালুকে ধরে রাখে। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ এসে হাজির হয়। বেয়াদব, নিজের বউকেই খুন করে দিলি? আর এই যে তুমি কে মা? ওটা তোমার মা নাকি? হ্যাঁ অফিসার বাবু, এই লোকটা সারা জীবন আমার মায়ের উপর অত্যাচার করেছে। এই লোকটা আমার মাকে মেরে ফেলেছে। একে আমি ঘৃণা করি। নিয়ে যান একে। আমি চাই এই অমানুষ লোকটার যেন ফাঁসি হয়। না, আমি মারিনি, ও মিথ্যা কথা বলছে। এই চুপ শয়তান। আচ্ছা মোনা, তুমি একবার থানায় আসবে, আমাকে ডিটেলসে সবকিছু জানাতে হবে। মোনা নিজেই তার বাবার বিরুদ্ধে আদালতে গিয়ে সাক্ষী দেয়। আদালত থেকে কালুকে আজীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়। তুমি কেমন মেয়ে? হ্যাঁ, তোমার বাবা একদিন তোমার মাকে মেরেছিল বলে নিজেই তোমার বাবার বিরুদ্ধে কেস লড়েছো, আর আজকে তুমি নিজের বরকেই মেরে ফেললে। হ্যাঁ হ্যাঁ, মেরে ফেলেছি।
বেশ করেছি, মেরে ফেলেছি। আমি এমনি এমনি প্রতাপকে মারিনি, ওর দোষেই ও মারা গেছে। ও ভুল করেছিল। ভুল করেছিল? কি ভুল করেছিল আমার ছেলে বলো? ও তো তোমাকে কত ভালোবাসতো, কত কেয়ার করতো তোমার, আর তুমি বলছো ও ভুল করেছিল? হ্যাঁ, এটাই তো ওর ভুল ছিল। ওর ভালোবাসার, ওর কেয়ারের কোনো দরকার ছিল না আমার। লিপি থাকতে আমার কারোর ভালোবাসা লাগবে না। কেন মারলে তোমার বরকে? শুধু শুধু সেটা বলো আগে, কি করেছিল? কি করেছিল শুনতে চান? শুনুন তাহলে। আমাদের বিয়ের মাত্র 3 দিন হয়েছিল। পরের দিন আমার শাশুড়ি মা আমাকে আর মোনাকে ডেকে বলে যে, কি ব্যাপার তোমাদের দুজনের? তোমরা বিয়ে করে এই বাড়িতে 3 দিন হলো এসেছো, আর তোমরা দুই বন্ধু একসঙ্গে ঘুমাচ্ছ কেন? তোমরা নিজেদের ঘরে কেন ঘুমাও না? মা, অনেক দিন ধরে আমরা একই সঙ্গে ঘুমাই তো, অভ্যাস হয়ে গেছে আমাদের। আর সবে সবে একটা নতুন জায়গায় এসেছি, একটু তো সময় লাগবে বলুন। কেন সময় লাগবে কেন? তোমাদের এখন বিয়ে হয়ে গেছে, তোমাদের বরের সঙ্গে তোমরা ঘুমাবে, কারণ আমি খুব শীঘ্রই নাতি নাতনির মুখ দেখতে চাই। বুঝেছো বৌমা? আমার বয়স হচ্ছে, কদিন আর বাঁচবো বলো তো? কিন্তু মা, আমাদের বিয়ের তো মাত্র 3 দিন হয়েছে, আর আপনি এখনই বাচ্চা নেওয়ার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, মরে গেলে তো আর বলতে আসবো না। আশা করছি তোমরা আমাকে নিরাশ করবে না। যাও এবার নিজের নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ, যাচ্ছি। মোনা ও লিপি মন খারাপ করে নিজের নিজের ঘরে চলে যায়। কি হয়েছে লিপি? তোমাকে দেখে খুব টেনশনে আছো মনে হচ্ছে। কি হয়েছে তোমার? কি হয়েছে? বিয়ের মাত্র 3 দিন হলো, তোমার মায়ের এখনই নাতি নাতনি লাগবে। এটা কোনো কথা হলো বলো তো? মা তো খারাপ কিছু বলেনি লিপি। আসলে মায়ের শরীর ভালো থাকে না তো, ছেলে বৌমার প্রতি মায়ের একটা আশা থাকে তো। না মোহন, আমি এখন বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুত নই। আমি কয়েক বছর পর বাচ্চা নেব। সবেমাত্র বিয়ে হয়েছে আমাদের। ঠিক আছে লিপি, কোনো অসুবিধা নেই। তুমি যা বলবে তাই হবে। ফ্যামিলি প্ল্যান তো আমি একা একা করতে পারবো না, তাই না? দুজনেরই সহমত দরকার। তুমি একদম চিন্তা করো না এই নিয়ে, বুঝেছো? লিপি মোহনের কথা শুনে খুব খুশি হয়। ওদিকে মোনা ও প্রতাপকে বলে যে সে এখন বাচ্চা নিতে চায় না, কিন্তু প্রতাপ এটা শুনে খুব রেগে যায়। বাচ্চা নেবো কি নেবো না সেটা তুমি ঠিক করবে না আমি ঠিক করব? আমার মা যখন বলে দিয়েছে নাতি নাতনি চাই, তখন আর কোনো কথা হবে না। এখানে আমি তোমার পারমিশন নিতে যাব না। আমাদের এখন বিয়ে হয়ে গেছে, বিয়ের পর বাচ্চা হবে, এটাই স্বাভাবিক। না প্রতাপ, তোমার ধারণা একদম ভুল। এটা সম্পূর্ণই একটা মেয়ের সিদ্ধান্ত। আমি এখন বাচ্চা নিতে চাই না, ব্যাস। এটাই আমার ফাইনাল ডিসিশন, বুঝেছো? আমি তোমার সঙ্গে এক রুমে থাকবোই না, আমি আলাদাই ঘুমাবো। না, তুমি কোথাও ঘুমাবে না। তোমাকে এই রুমেই থাকতে হবে, তাও আমার সঙ্গেই, বুঝেছো? এই বাড়িতে থাকতে হলে আমার কথা শুনে চলতে হবে। ভুলে যেও না আমি তোমার বর, আর আমার সব কথা তোমাকে মেনে চলতে হবে। প্রতাপ আমার বাবার মতোই একজন ফালতু লোক ছিল। মেয়েদের উপরে নিজেদের অধিকার কায়েম করে যারা, তারা আমাদের চোখে দোষী, তারা অপরাধী। আমাকে বাচ্চা নেওয়ার জন্য জোর করতো সব সময়, তাই আমি আর লিপি ওকে প্ল্যান করে মেরে ফেলেছি। ছি, তোমরা মানুষ না, মানুষ না তোমরা। আমার ছেলেটাকে তোমরা মেরেই ফেললে তাই বলে? অফিসার, আপনি কি এখানে এদের গল্প শোনাতে এসেছেন নাকি? নিয়ে যান এদের এখান থেকে। এদের দুজনের উচিত শাস্তি চাই আমরা। এদের বিরুদ্ধে আমরা কেস লড়বো। ক্ষমা করবেন, আগেই বলেছি আমি লিপিকে অ্যারেস্ট করে আমার চাকরিটা খেতে পারবো না। আমি মোনাকে নিয়ে যাচ্ছি। এই নিয়মটা কে তৈরি করেছে অফিসার? ওর বাবা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলে যা ইচ্ছে তাই ক্রাইম করতে পারে? আপনি ওসব না দেখে আপনার ডিউটি পালন করুন। আপনি ওদের দুজনকেই নিয়ে যান, না হলে কিন্তু আমি মিডিয়া ডাকবো। সারা এলাকায় আপনার বদনাম করে দেব, তখন এমনিও আপনার চাকরি আর থাকবে না। মোহন এই বলে তার পকেট থেকে ফোনটা বের করে ভিডিও করতে শুরু করে। কালীচরণ বাবু বাধ্য হয়ে লিপি ও মোনা দুজনকে অ্যারেস্ট করে নিয়ে যায়। মোনা ও লিপি দুজনে খুব খুশি হয়। এই এদের দুজনকে নিয়ে যাও, আর এদের আলাদা আলাদা রাখার ব্যবস্থা করো। কালকে এদের কোর্টে চালান করা হবে। আলাদা আলাদা? আলাদা আলাদা কেন অফিসার? আমাদের একসঙ্গে রাখুন প্লিজ। আমরা একে অপরকে ছাড়া থাকতে পারবো না। হ্যাঁ অফিসার, আপনি আমাদের জল খাবার কিছু না দিলেও হবে, ঘুমানোর মতো জায়গা না থাকলেও হবে, শুধু আমাদের দুজনকে একসঙ্গে থাকতে দিন। আমরা তো এসব করেছি একসঙ্গে থাকার জন্যই। হ্যাঁ, আর আমি তোমাদের এই ইচ্ছেটা পূরণ করতে পারবো না। তোমাদের বাবারা তোমাদের মেয়েদের সঙ্গে অন্যায় করেছে, আর তোমরা দুজনেই তোমার বাবার মতোই হয়েছো। তোমরা তোমাদের বরের সঙ্গে অন্যায় করেছো, তোমাদের শাস্তি হওয়া দরকার। আমরা কোনো অন্যায় করিনি অফিসার বাবু, আমরা দুই বন্ধু একসঙ্গে থাকতে চাই, প্লিজ। কালীচরণ কোনো কথা শোনে না।
তাদের দুজনকে সে আলাদা আলাদা রাখার ব্যবস্থা করে। মোনা ও লিপির মন খুব খারাপ হয়ে যায় এবং তারা দুজনেই একে অপরকে মিস করতে থাকে, এমনকি তারা কাঁদতে থাকে। আজকের সেরা খবর, শহরের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট যাকে সবাই এক ডাকে চেনে, মিস্টার কমলেশ চৌধুরীর একমাত্র মেয়ে লিপি চৌধুরীকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে যে লিপি তার একসঙ্গে মোনা দুজনে মিলে প্রতাপকে খুন করেছে। সম্পর্কের মোনা ছিল লিপির যা, আর প্রতাপ ছিল মোহনের একমাত্র ভাই। আসলে কি এমন ঘটেছিল যে এই দুই বন্ধু মিলে খুন করতে বাধ্য হলো? দেখতে থাকুন আর শুনতে থাকুন ঘন্টা 10 সঙ্গে রুমন। টিভিতে নিউজ দেখে মিস্টার কমলেশ বাবু চমকে ওঠে। এই কে কোথায় আছো? গাড়ি বের করো, মিডিয়াকে ফোন করো, নিউজ চ্যানেলের সঙ্গে যোগাযোগ করো, বন্ধ করো এই নিউজ। এই দাঁড়িয়ে আছো কি? পুলিশকে ফোন করো, গাড়ি বের করো তাড়াতাড়ি। চলো চলো তাড়াতাড়ি চলো। কমলেশ বাবু তার পার্সোনাল কার নিয়ে সোজা থানায় চলে আসে। কি হচ্ছে কি এগুলো কালীচরণ? লিপিকে তুমি অ্যারেস্ট করেছো কেন? ওই মেয়ের জন্য সমস্ত কাজ ছেড়ে রেখে আমাকে ছুটে আসতে হলো। এক্সকিউজ মি, 1 মিনিট, আমার একটা কল আসছে। হ্যালো, হ্যাঁ, এই মুহূর্তে সমস্ত নিউজ বন্ধ করা হোক, সমস্ত চ্যানেলের সঙ্গে কথা বলো, এখনই কাজটা হওয়া চাই, যত টাকা লাগবে সময় মতো পৌঁছে যাবে। ওকে, বাই। আচ্ছা হ্যাঁ, আমি যেটা বলছিলাম কালীচরণ, ওই বেয়াদব মেয়েকে ছেড়ে দাও এখনই। বেয়াদব মেয়ে? নিজের মেয়েকে এভাবে কেন বলছেন স্যার? এটা তো আপনার মেয়ে। আর কি বলুন তো স্যার, আপনার মেয়ে একেবারে আপনার মতোই হয়েছে। চুপ করো, ওটা আমার মেয়ে নয়। ওকে, আমি ওকে চিনি না, ওর জন্য আমার নাম খারাপ হচ্ছে, আর তাই জন্যই আমি ওকে ছেড়ে দেওয়ার কথা বলতে এসেছি। কি বলছেন কি স্যার? ওটা আপনার মেয়ে নয়? তাহলে লিপি কি সত্যিই বলছিল যে ওর বাবা নেই? এটা কি তাহলে অন্য লিপি? আমি কি তাহলে ভুল চিনেছি? কি ভাবছো কি কালীচরণ? ছেড়ে দাও ওই মেয়েকে, যত টাকা লাগবে তুমি নাও, কিন্তু ওই মেয়েকে ছেড়ে দাও এখনই। সরি স্যার, আমি জানি না এটা সত্যি আপনার মেয়ে কিনা, কিন্তু এই মুহূর্তে আমি কিছুতেই ওকে ছাড়তে পারবো না। আপনি ভালো উকিল ধরে 2 দিন পর আদালতে পেশ করতে পারেন, কারণ এখন চারিদিকে মিডিয়া আর মিডিয়া, এই খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমাকে ক্ষমা করবেন স্যার, আপনার নুন খেয়েই নুন হারামি করছি, আমাকে ক্ষমা করবেন স্যার। তারা কথা বলছিল ততক্ষণে ওখানে মিডিয়ার লোকজন চলে আসে এবং সকলে মিলে কমলেশ বাবুকে ঘিরে ধরে। স্যার স্যার, একটা প্রশ্ন, আপনি এত বড় একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আর আপনার মেয়ে লিপি এই খুনটা করার পর আপনি কেমন ফিল করছেন? আর আপনি এখানে এখন কেনই বা এসেছেন? আপনি কি আপনার মেয়েকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছেন? এই বন্ধ করুন, এসব বন্ধ করুন। লিপি আমার মেয়ে নয়, আমি ওকে চিনি না, ওটা সম্পূর্ণই একটা চক্রান্ত, আমাকে ফাঁসানো হচ্ছে শুধু। আমার অগাধ সম্পত্তির লোভে পড়ে কেউ এটা করছে নিশ্চয়ই, আমার সম্পত্তি দখল করার চেষ্টা করছে শুধুমাত্র। যা বলার বলে দিয়েছি, এবার রাস্তা ছাড়ুন, সরুন, যেতে দিন। স্যার আর একটা প্রশ্ন স্যার, প্লিজ স্যার, আর একটা প্রশ্ন। কমলেশ বাবু খুব রেগেছিল, সে কোনো প্রশ্নের উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। ওদিকে মোহন এবং তার মা অনন্যা দেবী নিউজে কমলেশ বাবুর কথা শুনে বলে, এ কি, এই লোকটা তো বলছে যে লিপি এর মেয়েই নয়। এসব কি হচ্ছে রে মোহন? আমি কিছু বুঝতে পারছি না বাবা। লিপি কে তাহলে? আমি সব বুঝতে পারছি মা, আমার কাছে সবটাই ক্লিয়ার। বড় লোকদের তুমি চেনো না মা, ওরা টাকা পয়সা সম্পত্তির জন্য সব কিছু করতে পারে। আমার তো মনে হচ্ছে কমলেশ বাবু মান সম্মানের ভয়ে মিডিয়ার সামনে মিথ্যা কথা বলছে। লিপি যদি ওর মেয়েই না হতো তাহলে খবর পাওয়া মাত্রই থানায় ছুটে কেন গেল বলো তো? হ্যাঁ তাই তো, বাড়িতে বসেও তো উনি অন্য স্টেপ নিতে পারতেন, তাই না? আচ্ছা মা, লিপিরও তো মা আছে, আমাদের খোঁজ করতে হবে যে লিপির মা কোথায় থাকে। আমরা অনেক ভুল করেছি মা, আগে ভালো করে লিপি আর মোনার ব্যাকগ্রাউন্ড জানা খুব দরকার ছিল। এসব ভেবে লাভ নেই, যেটা করলে কাজে আসবে সেটাই কর। লিপির মাকে খুঁজে বের কর, যেভাবেই হোক। লিপির মা আমাদের বলতে পারবে আসল ঘটনা, যে কমলেশ বাবু সত্যি বলছে নাকি মিথ্যা বলছে। এদিকে লিপির মা বৈশালী খবর পাওয়া মাত্রই থানায় চলে আসে। অফিসার, আমার মেয়েকে ছেড়ে দিন দয়া করে। আমার মেয়ে কোনো খুন করতে পারে না, আমার মেয়েকে আমি চিনি ভালো করে। দয়া করে ওকে ছেড়ে দিন অফিসার বাবু। অসম্ভব ব্যাপার, আপনার মেয়ে খুন করেছে, লিপি আর মোনা দুজন মিলেই খুনটা করেছে। আমরা শুধু কাউকে ধরে নিয়ে আসিনি, আমি কিছু করতে পারবো না। হঠাৎ কালীচরণ বাবুর ফোন বেজে ওঠে। হ্যাঁ হ্যালো মোহন, বলো। আমি তোমাদেরকে ফোন করতামই এখন। লিপির মা এসেছে ওনার মেয়েকে ছাড়াতে, এখন আমার সামনেই বসে আছে। উনি বলছেন ওনার মেয়ে খুন করেনি। আরে বাহ, এ তো দেখছি মেঘনা চাইতেই জল।
আচ্ছা অফিসার, আপনি ওনাকে একটু বসিয়ে রাখুন, আমরা এখনই আসছি, ওনার সাথে আমাদের কথা আছে। মা চলো চলো, তাড়াতাড়ি চলো, লিপির মা থানায় বসে আছে, চলো এখনই। মোহন ও অনন্যা দেবীর সঙ্গে সঙ্গে থানায় আসে। আপনিই তাহলে লিপির মা, তাই তো? আপনি এতদিন কোথায় ছিলেন, মানে আপনি থাকেন কোথায়? আর মিস্টার কমলেশ বাবু আপনার হাজবেন্ড? আচ্ছা, আপনার নাম বৈশালী, তাই তো? চুপ করুন আপনারা। আমার মেয়েকে আপনারা জেলে দিয়েছেন, আমি আপনাদের ছাড়বো না। আমার মেয়েটা কত কষ্ট পাচ্ছে, আমি যে করেই হোক আমার মেয়েকে এখান থেকে বের করেই ছাড়বো। আপনারা কেউ কিছুই করতে পারবেন না, যা কথা হবে দুদিন পর কোর্টে গিয়ে। এখন যান যান, আপনারা যান এখান থেকে, যান সবাই, থানার মধ্যে আর ভিড় করবেন না। বৈশালী দেবী কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। কি হলো, আপনারা এখনো দাঁড়িয়ে আছেন কেন? কি দরকার বলুন। স্যার, আমি আমার বউকে ছাড়াতে এসেছি, আপনি লিপিকে ছেড়ে দিন। লিপি কিছুই করেনি, এই খুনটা মোনা করেছে। আমার ছোট ভাইকে ওর বউ একাই মেরেছে, আমার বউ নির্দোষ। মানেটা কি? আপনারাই তো বললেন যে খুনটা দুজন মিলে করেছে। না স্যার, আমি ভুল বলেছিলাম। আসলে আমার ছেলের অবস্থা দেখে আমি খুব রেগে গিয়েছিলাম, আর আমি রাগের বশেই ভেবেছিলাম যে দুজনকেই শাস্তি দেব, কিন্তু আমার বড় বৌমা ও কিছু করেনি। এমনকি মোনা যখন খুনটা করেছে তখন লিপি ওখানে ছিলই না। মোনা জ্বর এসেছিল বলে লিপি মোনাকে ওষুধ দিতে গিয়েছিল। হ্যাঁ অফিসার, আমার বউ পুরোপুরি নির্দোষ, যে খুন করেছে তাকে শাস্তি দিন, আমার বউকে ছেড়ে দিন। আমার বউ খুব ভালো, এরকম করতেই পারে না। আর ব্যাপারটা আমি আগে জানতাম না, মা আমাকে কিছুক্ষণ আগে বলেছে, তাই আমি ছুটে এলাম আপনার কাছে। কিন্তু আপনারা এসব কি শুরু করেছেন বলুন তো? মিডিয়া নিউজ সব জায়গায় প্রচার হয়ে গেছে যে খুনটা ওরা দুজন মিলেই করেছে, আর এখন আপনারা এমন বললে কি করে হবে? কেন হবে না স্যার, একটা ভুল বোঝাবুঝি হয়েছিল শুধু। আমরা কেস করেছিলাম লিপির নামে, কিন্তু এখন আমরা আমাদের কেস ফিরিয়ে নিচ্ছি। আর তাছাড়া আদালতে যখন ওদের পেশ করা হবে সাক্ষী হিসেবে, আমরাই তো সাক্ষী দেব, আমি আর আমার মা। তখন তো আমরা এটাই বলবো যে লিপি খুন করেনি, তখন তো সেই লিপিকে ছেড়ে দিতেই হবে। হ্যাঁ অফিসার, আমার বড় বৌমা খুব ভালো, আর আমার ছোট বৌমা আমার ছোট ছেলেকে হত্যা করেছে। আমরা চাইবো ওর কঠিন থেকে কঠিনতর শাস্তি হোক। হ্যাঁ স্যার প্লিজ, আমি চাই না যে আমার বউকে আদালতে পেশ করা হোক। আমার ভাই তো এমনিও মারা গেছে, ওর বউ আমাদের জন্য এখন কেউ না। আর এমনিও আপনি লিপিকে বেশিক্ষণ লকআপে আটকে রাখতে পারবেন না। আপনি জানেন না আপনাকে চাকরি থেকে সরানোর চক্রান্ত হচ্ছে, আর এই চক্রান্ত কে কে করছে আশা করছি আপনি ভালো করেই জানেন। কালীচরণ বাবু কিছু বলতে যাবে, তখনই একজন কনস্টেবল এসে তাকে বলে যে কেউ একজন কালীচরণ বাবুর সঙ্গে কথা বলতে চায়। কালীচরণ বাবু সাইডে গিয়ে ফোনে কথা বলে আসে। কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর কালীচরণ বাবু লিপিকে ছেড়ে দেয়। মোহন, তুমি এখানে? মা, আপনিও? আপনারা আমাকে ছাড়াতে এসেছেন? হ্যাঁ বৌমা, তোমাকে আমরা কিভাবে কষ্টে রাখতে পারি বলো? তুমি তো কোনো ভুল করনি, তাই আমরা তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি। আর মোনা? মোনা কোথায়? মোহন, মোনাকেও বের করো এখান থেকে। মোনাও কিচ্ছু করেনি, ও নির্দোষ। আমরা প্রতাপকে মারিনি, প্রতাপ হার্ট অ্যাটাকে মারা গেছে। তোমরা বলো না অফিসারকে। না লিপি, মিথ্যা কথা বলে লাভ নেই। মোনা ভুল করেছে, তাই ওকে শাস্তি পেতেই হবে। চলো লিপি, বাড়ি চলো। না, আমি একা যাব না এখান থেকে। মোনাকে এই অবস্থায় ছেড়ে আমি কিছুতেই যাব না। মোহন, দয়া করে তুমি মোনাকেও ছাড়িয়ে নাও প্লিজ। আমি তোমার পায়ে পড়ি, তুমি যা বলবে আমি তাই করব। একবার আমার কথাটা শোনো প্লিজ। আরে লিপি, তুমি কেন বুঝতে পারছো না? তুমি একটু সাইডে এসো, এসো এসো। শোনো লিপি, আমরা মোনাকেও এখান থেকে বের করে নিয়ে যাব, কিন্তু এখন কিছু করা যাবে না, একটু সময় দিতে হবে। তুমি আমার কথা শোনো, আমার কথা শুনে চললেই আমি মোনাকে এখান থেকে বের করতে পারবো, না হলে কিন্তু আমি কিছুই করতে পারবো না। বলো এখন কি করবে? না না, তুমি যা বলবে আমি তাই করব মোহন। যাও লিপি, তুমি ঘরে যাও, গিয়ে একটু রেস্ট করো। মোহন ও অনন্যা দেবী লিপির কোনো কথা শোনে না, তাকে জোর করে বাড়িতে নিয়ে চলে আসে। লিপি কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। মা, আমাদের কাজ শেষ, লিপিকে আমরা বাড়ি নিয়ে চলে এসেছি। আমরা খুব শীঘ্রই বড়লোক হতে চলেছি মা, আমার তো খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ মোহন, যতই হোক আমার ছেলে মিস্টার কমলেশ বাবুর একমাত্র জামাই। আমাদের শুধু লিপিকে নিয়ে মানিয়ে চলতে হবে। লিপিকে বুঝিয়ে সুঝিয়ে শুধু আমাদের উদ্দেশ্যে সফল হতে হবে। তুমি দেখো শুধু মা,
আমি এবার কি কি করি? লিপিকে আমরা শুধু মাধ্যম হিসেবে ব্যবহার করব, আর ওই কমলেশবাবুর সম্পত্তির অধিকারী হব আমি। কারণ কমলেশবাবুর আর কোনো সন্তান নেই, লিপি একাই। আমার শ্বশুরমশাই মারা গেলে সব আমি পাবো। একদম, আমার তো ভেবেই আনন্দ হচ্ছে মোহন, আমরা এই শহরের সবচেয়ে বড় লোক হয়ে যাব। দাঁড়া বাবা, একটু আমাদের বড় বৌমার, না বড়লোক বৌমার আদর যত্ন করে আসি। অনন্যা দেবী ভালো ভালো খাবার তৈরি করে লিপির ঘরে নিয়ে আসে। বৌমা, ও বৌমা, এ বাবা, তুমি কাঁদছো কেন বৌমা? ও বৌমা, তোমার কি হয়েছে? তুমি বলো, আমাকে বলো। মোনা খুব কষ্ট পাচ্ছে, ওই অন্ধকার ঘরে মশার কামড় খাচ্ছে, ও কিছু খাবারও পাচ্ছে না। আমি শান্তিতে কিভাবে থাকবো? বৌমা, শান্ত হও বৌমা, আমরা তোমাকে এভাবে কষ্টে দেখতে পারবো না। আমি জানি তুমি মোনাকে ছাড়া থাকতে পারবে না। আমরা মোনাকেও খুব শিগগিরই ছাড়িয়ে আনবো। এখন তুমি কিছু খেয়ে নাও। নাও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। কই হা করো দেখি। লিপির মাথা তখন কাজ করছিল না। সে কোনো কিছু না ভেবে শুধুই মোনার কথাই ভেবে যাচ্ছিল। মোনার কথা ভেবে ভেবে তার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। না, আমি কিচ্ছু খাবো না, কিছু খাবো না। যতক্ষণ না মোনা বাড়ি আসছে আমি জল পর্যন্ত পান করব না। চলে যান এখান থেকে, আমি কাউকে দেখতে চাই না। লিপি অনন্যা দেবীকে সেখান থেকে তাড়িয়ে দেয়। দূর, তোর বউয়ের ঢং দেখতে ইচ্ছে করে না। এখন কত নাটক দেখতে হবে কি জানি বাবা। মা চুপ করো, নিউজে কি বলছে দেখো। তাহলে মিসেস বৈশালী দেবী, আপনি বলুন তো কি বলতে চান? একটা প্রশ্ন আমাদের সকলের মনে বাসা বেঁধেছে যে লিপি আপনার আর কমলেশ বাবুর মেয়ে কিনা। এই নিয়ে আপনি কি বলতে চান? লিপি আমার মেয়ে নয়, এটা আমি একবারও বলবো না। হ্যাঁ, আমি লিপিকে জন্ম দেইনি ঠিকই, কিন্তু ওকে আমি মেয়ের মতোই ভালোবাসি। আমার মেয়ে মাত্র 2 মাস বয়সে মারা গিয়েছিল। তারপর আমি শোক যন্ত্রণা কাটিয়ে উঠতে না পেরে লিপিকে অ্যাডাপ্ট করেছিলাম, আর ওকে আমি মেয়ের মতো করেই মানুষ করেছি। কমলেশের এটা পছন্দ ছিল না, কিন্তু আমি তবুও লিপিকে নিজের মেয়ের মতো করেই আগলে রেখেছি। টিভিতে নিউজ দেখে মোহন এবং অনন্যা দেবী আকাশ থেকে পড়ে। মা, তার মানে লিপি কমলেশ বাবুর নিজের মেয়ে না? এ আমরা কি করে ফেললাম মা? সর্বনাশ, এবার কি হবে? তারা কথা বলছিল, তখন হঠাৎ করে লিপি ঘর থেকে বেরিয়ে আসে। আরে বৌমা, তুমি কোথায় যাচ্ছ? এ কি, কোথায় যাচ্ছ তুমি বলো? আমি মোনার কাছে যাচ্ছি। তোমরা আমাকে মিথ্যা কথা বলেছো। আমি মোনাকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না। আমি যাচ্ছি। এই বলে লিপি দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। মোহন ও অনন্যা দেবী অবাক হয়ে লিপির দিকে তাকিয়ে থাকে। লিপি তার শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে সোজা তার মা বৈশাখী দেবীর কাছে আসে। মা, তোমার কি হয়েছে মা? তুমি এমন করলে কেন? আমি তোমার নিজের মেয়ে নই, তুমি এটা মিডিয়ার সামনে বলতে পারলে? তুমি এমন কিভাবে করতে পারলে মা? আমি খুনের দায়ে জেলে গেছি বলে তোমার মান সম্মান শেষ হয়ে যাবে ভেবে তুমি আমাকে পর করে দিলে, তাই তো মা? না রে মা, তুই এসব কি বলছিস? আমি জানি যে আমার মেয়ে কখনোই কোনো ভুল করতে পারে না। আমি সব তোর ভালোর জন্যই করেছি রে মা। আমার ভালোর জন্য বলতে কিসের ভালো? তুমি আমাকে এক মুহূর্তে তোমার পরিচয় থেকে বঞ্চিত করে দিলে, এতে আমার ভালোটা কি বলো? আমি বলছি রে মা, আমাকে বলতে দে। তুই মাথা ঠান্ডা কর। আয়, এখানে বস, আমি তোকে সব বলছি। আমি তোকে জেল থেকে ছাড়ানোর জন্য এসব করেছি। আমার কাছে আর অন্য কোনো উপায় ছিল না রে মা, বিশ্বাস কর। মানে আমাকে তো জেল থেকে মোহন আর ওর মা ছাড়িয়েছে, আমি নিজের চোখে দেখেছি সেটা। না, তোকে জেল থেকে বের করা অত সহজ ছিল না রে মা। আমি গিয়েছিলাম কালীচরণ বাবুর সঙ্গে কথা বলতে, কিন্তু ওরা তোকে ছাড়েনি। আমি যখন তাড়াহুড়ো করে ওখান থেকে চলে আসছিলাম, তখন তোর বর আর শাশুড়ি মায়ের সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি ভেবেছিলাম যে তোর ক্ষতি করার জন্য ওরা কালীচরণের কাছে গেছে। আমার মনে হয়েছিল যে তুই যাতে জেল থেকে বের হতে না পারিস, ওরা সেই ব্যবস্থাই করতে গেছে। বৈশাখী দেবী মোহন এবং তার মাকে পুলিশ স্টেশনে দেখতে পেয়ে খুব ভয় পেয়ে গিয়েছিল। সে আর কোনো উপায় না পেয়ে মিস্টার কমলেশ বাবুর কাছে যায়। আমি জানতাম তুমি আসবে আমার কাছে, আমি তোমারই অপেক্ষা করছিলাম। এসো, ওয়েলকাম টু ইউর হাউস। কমলেশ, আমাদের মেয়েকে ওখান থেকে বের করে নাও প্লিজ। মেয়েটা খুব কষ্ট পাচ্ছে।
তুমি ছাড়া লিপিকে কেউ ওখান থেকে রেহাই করতে পারবে না। হুম, ভুল বললে বৈশাখী, ভুল বললে। ওটা আমাদের মেয়ে নয়, শুধুমাত্র তোমার একার মেয়ে। বারবার কেন ভুলে যাও তুমি বৈশাখী, বলো তো? আর কতবার বলতে হবে তোমাকে? তুমি এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারো কমলেশ? ঠিক আছে, আমি মেনে নিলাম ওটা আমারই মেয়ে। এমনিও তুমি বাবা হওয়ার কর্তব্য কখনোই পালন করনি, আর আমি কোনোদিনও এই নিয়ে তোমার কাছে কোনো অভিযোগ করিনি। কিন্তু আজকে আমি তোমার কাছে অনুরোধ করছি কমলেশ, আমার মেয়েকে জেল থেকে ছাড়িয়ে দাও প্লিজ। কাম ডাউন, কাম ডাউন। আমি তোমার খুনি মেয়েকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করব, কিন্তু শুধু আমার সামনেই লিপি তোমার মেয়ে, এটা স্বীকার করলে তো আর হবে না। এতগুলো বছর ধরে আমি যেটা আড়াল করে রেখেছিলাম যে আমার কোনো সন্তান নেই, সেটা তোমার বিয়াদব মেয়ে এক মুহূর্তে সব লোকের সামনে নিয়ে চলে এলো। তোমার মেয়ের জন্য আমি মিডিয়ার ভয়ে বাইরে বের হতে পারছি না, সেটা নিশ্চয়ই খুব ভালো করেই জানো তুমি। বুঝলাম, আমাকে কি করতে হবে বলো কমলেশ? তুমি যা বলবে আমি তাই করব, শুধু আমার মেয়েকে তুমি। হ্যাঁ বলছি। আমার মান সম্মান তোমাদের জন্য নষ্ট হয়েছে, তাই আবার সবকিছু আগের মতো করার দায়িত্ব তোমারই। তোমাকে প্রকাশ্যে সকলের সামনে মিডিয়ায় বলতে হবে যে লিপি আমাদের নিজেদের মেয়ে নয়, ওর সঙ্গে আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই। বলো তুমি পারবে কিনা? হ্যাঁ পারবো, নিশ্চয়ই পারবো কমলেশ। আমি আমার মেয়ের জন্য সব পারবো। আর তাছাড়া আমি তোমার কাছ থেকে এরকমই কিছু কাম্য করেছিলাম। ঠিক আছে, আমি এখনই ব্যবস্থা করছি। এই কাজটা করতে আমার 2 মিনিটও সময় লাগবে না। তোমাকে যা বললাম করো, যাও। কালীচরণকে বলে কোনো লাভ হবে না, কমিশনার বাবুকে ফোন করে দিচ্ছি আমি। আমি বাধ্য হয়ে তোর বাবার কথা শুনে মিডিয়ার সামনে এরকম করেছি রে মা। তুই আমাকে ভুল বুঝিস না। এছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় ছিল না। মোহন আর ওর মা তখনও থানায় ছিল, ওরা তোকে ছাড়ানোর চেষ্টা করছিল। ঠিক তখনই কমিশনার সাহেব ফোন করলে কালীচরণ বাবু ভয়ে তোকে ছেড়ে দিয়েছে। আমি সব বুঝে গেছি মা, আর কিছু বলতে হবে না। কিন্তু মা, আমি যে খুশি নই। তুমি মোনার কথা একবারও ভাবলে না। তুমি আমাকে একা একা কেন নিয়ে এলে? আমি তো ওখানেই ভালো ছিলাম। দুজনে আলাদা আলাদা ছিলাম ঠিকই, কিন্তু একই তো জায়গায় ছিলাম। লিপিকে ফলো করে মোহন এবং অনন্যা দেবী তার পেছন পেছন চলে এসেছিল। তারা দুজনে দরজার বাইরে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে লিপি এবং তার মায়ের সব কথাই শুনছিল। মনে মনে তারা দুজনে খুব খুশি হয়। তোমরা চিন্তা করো না, আমরা তোমাদের পাশে আছি বৌমা। আমি আর মোহন তোমাদের সাহায্য করব। তোমার অধিকার তোমাকে পাইয়েই ছাড়বো আমরা। আমরাও দেখি ওই কমলেশ কিভাবে তোমাকে নিজের মেয়ের অধিকার থেকে বঞ্চিত করে। চুপ করুন আপনারা, একদম বেশি কথা বলবেন না। ওরকম বাবার আমার কোনো দরকার নেই। আমি ওই মিস্টার কমলেশের পরিচয় ছাড়াই বাঁচতে চাই। আপনারা এর মধ্যে নাক গলাতে আসবেন না। আপনাদের জন্য আজকে মোনা আমার থেকে আলাদা হয়ে গেল। এ কি বলছো লিপি? বাবার পরিচয় লাগবে না বললে তো হবে না। তোমার ফিউচারের ব্যাপার এটা। আমরা তো তোমার ভালোর জন্যই বলেছি। তোমার বাবার অত টাকা পয়সা সম্পত্তি তুমি এমনি এমনি ছেড়ে দেবে তা কি করে হয়? ও, আমি এবার বুঝলাম আপনারা আমাকে নিয়ে কেন এত ভাবছেন। কেন আপনারা আমার প্রতি দুই, তাই তো? মিস্টার কমলেশ আমার বাবা জানার পর আপনারা বড়লোক হওয়ার স্বপ্ন দেখছেন, তাই তো? না, আসলে ঠিক তা নয়। আমি তোমার একার নয় বৌমা, তোমার আর আমার ছেলের ভবিষ্যতের কথা ভেবেই এসব করছি। আর এখনো বলছি, শোনো, নিজের অধিকার ছেড়ে দিও না। লড়াই করো নিজের অধিকারের জন্য। লিপি ভালোভাবেই বুঝতে পেরে যায় যে মোহন এবং তার মা খুবই লোভী, আর তারা টাকার জন্য সবকিছুই করতে পারে। তখন লিপির মাথায় একটা খুব ভালো বুদ্ধি আসে। আচ্ছা, আপনারা যত টাকা চান আমি আপনাদের দেব। আমি আপনাদের কথা শুনেই চলবো। আমি আমার অধিকারের জন্য লড়াইও করব, কিন্তু তার বিনিময়ে আমার একটা কথা আপনাদের রাখতে হবে। মোনাকে জেল থেকে রেহাই করতে হবে। আদালতে গিয়ে আপনাদের বলতে হবে যে মোনা কোনো খুন করেনি, প্রতাপের খুনটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। বলুন আপনারা রাজি কিনা? এই তো আমার বৌমা এবারে কাজের কথাই এসেছে। আমরা তো এটাই চাইছিলাম। দেখো, কাজটা যেহেতু খুব বড়, তাই অ্যামাউন্টটাও অনেক বড় লাগবে। আমাদের 100 কোটি টাকা দিতে হবে, তবেই আমরা মোনাকে ছাড়াবো। বলো পারবে কিনা? তোমার বাবার কাছে এটা তো কিছুই নয়, তাই না? যতটা বেশি লোভী মনে করেছিলাম আপনারা তার থেকেও বেশি লোভী। ঠিক আছে, তাই হবে। আমাকে কয়েকদিন সময় দিতে হবে। আপনারা বাড়ি যান এখন। আমার একটা দরকার আছে। আমি এখন এক জায়গায় যাব। মা, তুমি সাবধানে থেকো। এই বলে লিপি মোনার সঙ্গে দেখা করতে চলে যায়। মোনাকে বন্দি অবস্থায় দেখে লিপির খুব কান্না পায়।
মোনা, আমার একটু ভালো লাগছে না মোনা। আমি বাইরে আছি আর তুই এখানে। তোকে এভাবে আমি দেখতে পারছি না রে। ধ্যাত পাগলি, তুই কাঁদিস না। তুই কাঁদতে আমি কিভাবে থাকবো বল? এমনিও তুই এখানে থাকলে কি হতো বল? সেই তো আমাদের দুজনকে আলাদা রাখা হয়েছিল। হ্যাঁ রে মোনা, না হলে এতক্ষণে আমি অন্য কোনো খুন করে তোর কাছে চলে আসতাম। তোকে ছাড়া থাকা অসম্ভব আমার পক্ষে। এক সেকেন্ডও যেন কাটতে চাইছে না। তুই চিন্তা করিস না মোনা, যে করেই হোক আমি তোকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। একটু কষ্ট কর। এই যে অনেক হয়েছে গল্প করা, যাও এবার, এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। যাও যাও, টাইম ওভার, যাও। লিপি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। লিপি চলে যাওয়ার পর মোনাও খুব কাঁদতে শুরু করে। লিপি তার বাবার কাছে আসে। আবার তুমি এখানে কি করতে এসেছো? তোমাকে দেখলেই মনে হয় মেরে ফেলি। কত করে বলেছিলাম, বৈশাখে শুনলো না। তোমার মুখ দেখলেই আমার রাগ হয়। যাক, কি বলতে এসেছো এখানে? আমি মোনাকে জেল থেকে বের করতে চাই, আর তাই জন্য আমার 100 কোটি টাকার দরকার। আমাকে এখনই 100 কোটি টাকা দাও। আরে বাহ, তুমি কে হ্যাঁ, যে তোমার কথাই আমি তোমাকে 100 কোটি টাকা দেব? তোমাকে আমি এক কানা করিও দেব না। নিজেকে আমার মেয়ে ভাবছো নাকি? তোমার সাহস কি করে হলো আমার কাছে এসে টাকা চাওয়ার? তুমি কি জানো আমি এই মুহূর্তে তোমাকে মেরে ফেলতে পারি? আমার 100 কোটি টাকা চাই, তুমি দেবে কিনা বলো। না হলে আমি কিন্তু তোমাকে বরবাদ করে দেব মিস্টার কমলেশ। তুমি সারা জীবন ধরে আমাকে আর আমার মাকে কষ্ট দিয়েছো। আমি কোনোদিনও কিচ্ছু বলিনি, কিন্তু আজকে আমি চুপ করে থাকবো না। আমি মোনার জন্য সব করতে পারি। আমি সব শেষ করে দেব। কি করবে তুমি? কি ক্ষমতা আছে তোমার? হ্যাঁ, তুমি আমাকে ধমক দিচ্ছ? আমাকে? আচ্ছা, কি করবে শুনি? কি করবে তুমি বলো? লিপিমা, তুই এখানে একা একা কেন এলি? আমি জানতাম তুই এখানেই আছিস। নাও, তোমার মাও চলে এসেছে। তোমাদের দুজনকে দেখে তো আমি ভয় পাচ্ছি। ভয় কাকে বলে তুমি এবার বুঝতে পারবে মিস্টার কমলেশ বাবু। তোমার ক্যারিয়ারকে শেষ করতে আমার 2 মিনিটও সময় লাগবে না। আমি সবাইকে জানিয়ে দেব যে তুমি আসলে কেমন লোক। সকলের সামনে আমি তোমার মুখোশ খুলে দেব। তুমি এতদিনে আমার মায়ের সঙ্গে আমার সঙ্গে যা যা অন্যায় করেছো আমি সবটাই জানাবো, তাও আবার প্রমাণ সহ। মিডিয়ার সামনে আমি একবার যদি প্রমাণ করে দিতে পারি যে তুমি। কমলেশ বাবু লিপির কথা শুনে ভয় পেয়ে যায়। না না, সর্বনাশ হয়ে যাবে। 100 কোটি টাকা দিয়ে এদের মুখ বন্ধ করে দিই, না হলে পরে আবার সব সম্পত্তি এই মেয়ে ভোগ করবে। আচ্ছা, 100 কোটি টাকা চাই তোমাদের, তাই তো? আমি দেবো, তবে একটা শর্তে। কি শর্ত শুনি? এই যে এই কাগজে তোমাকে আর তোমার মাকে একটা করে সই করতে হবে। এই কাগজটা আমি অনেক বছর ধরে নিয়ে অপেক্ষা করছি, কিন্তু তোমার মা এটাই সই করতে রাজি হয়নি। আজকে আমি সেই সুযোগ পেয়েই গেলাম। কি কাগজ? কি লেখা আছে এতে? এতে লেখা আছে মিসেস বৈশাখী দেবী স্বইচ্ছায় সবকিছু ত্যাগ করেছে। আমার সম্পত্তি, টাকা পয়সাতে বৈশাখী দেবীর কোনো অধিকার নেই, আর নাইবা তার মেয়ের অধিকার আছে। ফিউচারে আমার প্রতি তোমাদের কোনো দাবি থাকবে না। আমার সম্পত্তির একটা ছোট অংশ পর্যন্ত তোমার নিতে ইচ্ছুক নও। ছি কমলেশ, তোমাকে যত দেখছি ততই আমার ঘৃণা হচ্ছে। লিপি, তুই সই করিস না মা, তুই চল এখান থেকে। না মা, আমি সই করব, আর তুমিও করবে। এই যে তুমি, তোমার টাকা পয়সা সম্পত্তির প্রতি আমার আর আমার মায়ের কোনো লোভ নেই, বুঝেছো? তোমাকে আর তোমার সম্পত্তিকে সেলাম। কোথায় সই করতে হবে বলো? লিপি এবং তার মা কমলেশের দেওয়া পেপারসে সিগনেচার করে দেয়। তারা কমলেশ বাবুর কাছ থেকে 100 কোটি টাকা পেয়ে যায়। লিপি তার মাকে বাড়িতে ছেড়ে দেয় এবং টাকা সুটকেস নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে আসে। এই যে তোমাদের 100 কোটি টাকা, এই নাও ধরো। এবার আমার বন্ধুকে ছাড়ানোর ব্যবস্থা করো। ও মাই গড, তুমি এত তাড়াতাড়ি আমাদের মনের আশা পূরণ করে দেবে আমরা ভাবতেও পারিনি। কই দেখি তো একবার, সুটকেসে সত্যি টাকা আছে কিনা। আসলে বিশ্বাস করতে পারছি না তো। ও মাই গড, এত টাকা আমি আগে কখনো দেখিনি। মা, দাও টাকার সুটকেসটা আমাকে দাও, আমি এটা সামলে রাখি। এত টাকা বাড়িতে রাখাও তো ঠিক হবে না। টাকা পেয়ে গেছো তো, এবার আমার কাজটা করো তাড়াতাড়ি। হ্যাঁ অবশ্যই, দাঁড়াও দাঁড়াও, একটু সময় দিতে হবে তো লিপি। এত তাড়াহুড়ো করলে কিভাবে হবে? আমাকে 2 দিন সময় দাও অন্তত। ঠিক আছে, আমি মোনার অপেক্ষাতেই রইলাম। মোহন ও অনন্যা দেবী 100 কোটি টাকা পেয়ে খুব খুশি ছিল। তারা টাকা সুটকেসটি অন্য একটা সেফ জায়গায় রেখে আসে, কারণ এত টাকা একসঙ্গে ব্যাংকে রাখাও সম্ভব ছিল না। মোহন এবং তার মা বেশ হাসি খুশি জীবন কাটাচ্ছিল।
তারা দামি দামি বাড়ি গাড়ি এবং আরো অনেক কিছু কেনে। কি হলো, 2 দিন তো হয়ে গেল, আমার লিপি এখনো বাড়ি আসেনি। তোমরা টাকা নিয়ে ফুর্তি করছো আর আমার বন্ধুর কথা একবারও ভাবছো না দেখছি। তোমার বন্ধু তোমরা ভাবো, আমরা ভাবতে যাব কেন? তুমি ভাবলে কি করে যে এই মেয়ে আমার ভাইকে খুন করেছে আমরা তাকে ছেড়ে দেবো এত সহজে? কোনোদিনও না। ওকে ওর শাস্তি পেতেই হবে। ওকে আমরা কোনোদিনই ক্ষমা করব না। হ্যাঁ একদম, ও আমার ছেলেকে খুন করেছে, আমি ওর ফাঁসি চাই। তোমাকে আমরা জাস্ট ব্যবহার করলাম। মোনা জেলে থাকবে আর তুমি বাইরে। এর চেয়ে বড় শাস্তি তোমাদের জন্য আর কিছুই নেই। আমার শেষ একটা কাজ বাকি আছে, মোহনের সঙ্গে তোমার ডিভোর্স, তারপরই আমি শান্তি পাবো। লিপি এগুলো শুনে খুব রেগে যায়। সে রাগে দুঃখে ভেঙে পড়ে। এত বড় ধোঁকা! আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। ওদেরকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে। আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না। মোনার কাছ থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করা হচ্ছে, তাই তো? আমি প্রতাপকে যেমন করে মেরেছি, মোহনকেও মেরে ফেলবো, ওকে খুন করে দেব। কাউকে ছাড়বো না আমি, কাউকে না। কিভাবে মারবো মোহনকে? আমি কিছুতেই মোহনকে আর সহ্য করতে পারছি না যে আজকে এই দুনিয়ায় এর শেষ দিন হবে। হ্যাঁ, আইডিয়া। লিপি কিছু একটা ভাবনা চিন্তা করে রান্নাঘরে যায়। সে মোহনের জন্য ভালো ভালো খাবার রান্না করে নিয়ে আসে। তাই দেখে মোহন ও অনন্যা দেবী অবাক হয়ে যায়। তুমি আমার জন্য এত কিছু রান্না করলে? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তোমার প্রাণের বন্ধু লকআপে আছে আর তুমি তোমার বরের জন্য রান্না বান্না করছো। আমি কি দিবা স্বপ্ন দেখছি নাকি? না মোহন, স্বপ্ন নয়, এটা সত্যি। আসলে তোমরা তো বললে যে তোমার সঙ্গে আমার ডিভোর্স করিয়ে দেবে আর কটা দিন এই বাড়িতে থাকার সৌভাগ্য হবে আমার, সেটা তো জানি না আমি। তাই জন্য যে কদিন আছি তোমাদের সঙ্গে মিলেমিশে থাকতে চাই। খাও না মোহন। ও, মিলেমিশে থাকতে চাও? আমরা জানতাম না যে তুমি এত ভালো নাটকও করতে পারো। যাক, এই খাবারগুলো কি শুধু মোহনের জন্য নাকি আমিও খেতে পারি? খা বুড়ি খা, তুইও খা। আমি তো চাই তোরা দুজনেই মরে যা। তোদের জন্য আজকে আমার মনে এত কষ্ট পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এতে জিজ্ঞাসা করার কি আছে? আপনিও খান না, তাহলে তো আমি আরো খুশি হব। বুঝলাম, আমি মরে গেলে তুমি আরো বেশি খুশি হবে, তাই তো? মানে এ কি বলছেন? আমি বুঝলাম না কিছু। তোমাকে বুঝতে হবে না কিছু। এখানে বসো আর এই খাবারগুলো তুমি খাও। আমরা আজকে বাইরে খেতে যাব। এত কষ্ট করে রান্না করলে তুমি। খাও 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 এগুলো। কি হলো, কি ভাবছো? খাও। না, আমি খাবো না, আমার খিদে নেই। নিজের হাতে বিষ মেশালে সেই খাবার কেউ খেতে পারে নাকি? এটাই তো স্বাভাবিক। কি ভেবেছিলে তুমি বিষ খাইয়ে আমার ভাইয়ের মতো আমাকেও মেরে দেবে, তাই তো? এসব কি বলছো তুমি মোহন? আমি কখন এমন করলাম? এই মেয়ে, তুমি নিজেকে খুব চালাক মনে করো, তাই না? তুমি যে কি সাংঘাতিক মেয়ে, আর তুমি তোমার ওই বন্ধুর জন্য কি কি করতে পারো তা আমাদের অনেক ভালোভাবেই জানা আছে। আমরা এই বাড়ির সব জায়গায় প্রত্যেকটা রুমের কোনায় কোনায় সিসিটিভি লাগিয়ে রেখেছি, এমনকি রান্নাঘরেও। আমরা দুজনে সারাদিন তোমাকে দেখি যে তুমি আমাদের মারার জন্য আর কি কি প্ল্যান করতে পারো। আমাকে মারবে তাই না? তোমার এমন অবস্থা করব আমি যে বেঁচে থেকেও তোমার মনে হবে যে তুমি মরে গেছো, বুঝেছো? খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে তোমাকে এই বাড়ি থেকে বিদায় করছি আমি। দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, আমিও চাই যে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। তোমাদের সঙ্গে থাকার কোনো ইচ্ছা নেই আমার, বুঝেছো? টাকা লোভী জানোয়ার তোমরা। আমার সঙ্গে থাকতে তো চাও না জানি, কিন্তু তুমি যার সাথে থাকতে চাও আমরা তোমাকে তার সাথে কখনোই থাকতে দেব না। চলো মা, চলো চলো। এই বলে মোহন তার মাকে নিয়ে সেখান থেকে চলে যায়। লিপির প্ল্যান ব্যর্থ হওয়ায় সে রাগে দুঃখে কাঁদতে থাকে। সে যখনই দুঃখ পায় এবং কষ্ট পায় তখনই তার মোনার কথা খুব মনে পড়ে, কারণ মোনাই তার একমাত্র খুব কাছের মানুষ ছিল, যে কিনা সুখে দুঃখে তার পাশে থেকেছে, অসময়ে তার চোখে জল মুছে দিয়েছে। মোনার সঙ্গে কথা না বলে থাকা তার পক্ষে আর সম্ভব হচ্ছিল না। তাই লিপি মনে মনে আবারও একটি নতুন প্ল্যান করে ফেলে। সে টিফিনে করে মোনার জন্য কিছুটা খাবার প্যাক করে নিয়ে যায়। তুমি আবার চলে এলে? কি দরকার পড়লো আবার তোমার? তুমি ভিতরে ছিলে, ভালোই তো ছিলে। কষ্ট করে বারবার যাওয়া আসা করতে হতো না? স্যার, আমি আমার বন্ধু মোনার জন্য খাবার নিয়ে এসেছি। এখানকার খাবার খুব বাজে হয়, ও খেতে পারে না, তাই আমি নিজের হাতে ওর জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছি। কেন?
তোমাকে কে পারমিশন দিল খাবার নিয়ে আসার জন্য? এখানে বাইরে থেকে কোনো খাবার এলাও নেই। যাও, চলে যাও এখান থেকে। যাও যাও। স্যার এমন করবেন না, আমি আর কোনোদিন খাবার নিয়ে আসবো না। আজকের দিনটা একবার শুধু এই খাবারটা মোনাকে দিতে দিন। আমি অনেক কষ্ট করে ওর জন্য এগুলো বানিয়েছি। উফ, এ তো ভারী মুশকিলে পড়লাম। ঠিক আছে, দাও, আমাকে দাও দেখি কি খাবার এনেছো। আমি আগে চেক করে দেখবো। কি খাবার? এই তো স্যার দেখুন, রুটি আছে আর ওর পছন্দের ঢ্যাঁড়স চচ্চড়ি। ও, তুমি তাহলে এত দূর কষ্ট করে তোমার বন্ধুকে এই খাবার দিতে এলে? আর কত কি দেখবো, তবে 5 মিনিটের বেশি ওখানে দাঁড়ানো যাবে না, বলে দিচ্ছি। লিপি খুশি হয়ে মোনার কাছে গিয়ে তাকে টিফিন বক্সটা দিয়ে দেয়। মোনা, এই টিফিনে তোর জন্য খাবার আছে, খেয়ে নিস কেমন? না, আমার খাওয়ার কোনো ইচ্ছা নেই, আমি কিচ্ছু খাবো না। তুই আমার সঙ্গে একটু কথা বল। শোন, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। তুই যদি চাস আমার সঙ্গে তোর কথা হোক, তাহলে এই টিফিনটা তুই পুরো খাবি, কেমন? আমি আসছি এবার। এই বলে লিপি সেখান থেকে চলে যায়। মোনা লিপির কথা কিছু বুঝতে পারে না। সে কাঁদতে কাঁদতে লিপির দেওয়া টিফিন বক্সটা খোলে। সে চোখের জল ফেলতে ফেলতে রুটি খেতে শুরু করে। 2টো রুটি খাওয়ার পর সে দেখে যে টিফিনের মধ্যে একটা ছোট কিপ্যাড ফোন রাখা আছে। এই দেখে মোনা খুব খুশি হয়। সঙ্গে সঙ্গে ফোনটা নিয়ে মোনা লুকিয়ে লুকিয়ে লিপিকে ফোন করে। হ্যালো লিপি, তুই এভাবে ফোন দিবি আমি ভাবতে পারিনি রে। হ্যাঁ, ফোনটা সাবধানে রাখিস, লুকিয়ে লুকিয়ে কথা বলবি আমার সঙ্গে। আমাদের দুজনকে এখন অনেক কিছু করতে হবে। আস্তে আস্তে আমরা সবার কাছ থেকে আমাদের বদলা নেব। তুই জানিস এই কদিনে আমার সঙ্গে কি কি ঘটেছে? লিপি মোনাকে সবকিছু খুলে বলে। তুই চিন্তা করিস না লিপি, আমরা দুজনে আবার আগের মতো এক হয়ে ছাড়বো। আমাদের প্রথম টার্গেট হলো তোর বাবা কমলেশ। ওই কমলেশকে ধ্বংস করতেই হবে। আমার হাতে একজন আছে, আমার বন্ধু কবিতা। ওই কমলেশকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বে। লিপি ও মোনা কমলেশ বাবুকে নিয়ে আলোচনা করতে থাকে। পরের দিন কমলেশ বাবুর অফিসে একটা মেয়ে আসে। মেয়েটি আর কেউ নয়, মোনার বন্ধু কবিতা ছিল। লিপি ও মোনা তাকে সবকিছু বুঝিয়ে দিয়ে কমলেশ বাবুর অফিসে পাঠিয়ে দিয়েছিল। কবিতা খুব শর্ট ড্রেস পরে খুবই স্টাইলিশ ও মডার্ন সেজে সেখানে এসেছিল। কমলেশ কবিতাকে দেখে অবাক হয়ে যায়। ওয়াও, এই সুন্দরী মেয়েটা কে? এর দিক থেকে তো চোখ সরানোই যাচ্ছে না। আমার অফিসে একে তো প্রথমবার দেখছি। এক্সকিউজ মি, আপনি কি মিস্টার কমলেশ বাবু? হ্যাঁ হ্যাঁ, আমিই কমলেশ, কিন্তু তোমাকে তো চিনতে পারলাম না। আস্তে আস্তে চিনে যাবেন। আসলে আমি অ্যানাকেম কোম্পানির মালিক মিস্টার প্রতাপ বাবুর পিও। আপনার সঙ্গে একটা জরুরি ব্যাপার নিয়ে কথা বলতে এসেছি। প্রতাপ বাবুর সমস্ত বিজনেস মিটিং, কনফারেন্স, ডিল সবকিছু আমি হ্যান্ডেল করি। ওহ, তুমি সেই ট্যালেন্টেড গার্ল যার জন্য প্রতাপ বাবুর জীবনে এত উন্নতি। হ্যাঁ, ঠিক ধরেছেন। প্রতাপ বাবু আমার পারমিশন ছাড়া কিছুই করেন না, কারণ আমার মতো ট্যালেন্টেড ওনার কোম্পানিতে আর বোধহয় একটাও নেই। আজকে আমি ওনার তরফ থেকে লাস্ট মিটিং অ্যাটেন্ড করতে এসেছি, তাও আবার আপনার সঙ্গে। আমি ওনার আন্ডারে আর কাজ করব না। আমি অ্যানাকেম কোম্পানির জন্য অনেক করেছি, কিন্তু প্রতাপ বাবু আমার জন্য কখনোই কিছু ভাবেনি। এই তো, এটাই সুযোগ। এই মেয়েকে যদি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করতে পারি, আমার খুব লাভ হবে। এমনিও আমার শেয়ার মার্কেটে ধস নামার ফলে আমার বিজনেসে প্রচুর লস হচ্ছে। মিস কবিতা, তুমি চাইলে আমার সঙ্গে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করতে পারো। না, কবিতা আর কারোর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হবে না। যদি কাজ করতেই হয় কারোর সঙ্গে, তাহলে তার কো পার্টনার হয়ে কাজ করতে চাই। আমার কোনো সমস্যা নেই, তুমি যা চাইবে তাই হবে। শুধু আমার বিজনেসের উন্নতি হোক আর প্রফিট হোক, আমি এটাই চাই। ঠিক আছে, তাই হবে। এই সুযোগে প্রতাপ বাবুর সঙ্গে আমার পুরানো শত্রুতা আছে, সেটারও আমি প্রতিশোধ নিতে পারবো। আপনার উন্নতি দেখে প্রতাপ বাবু জ্বলবে আর আমি আনন্দ পাবো। সে তোমরা যাই করো না কেন, আলটিমেট লাভ তো আমারই হবে। প্রতাপ আমার সঙ্গে টেক্কা দিচ্ছিল, তাই তো? দেখি এবার ও কি করে। ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে আমি এখন নিজের কো পার্টনার করে নিয়েছি। কমলেশ নিজের জালে নিজেই ফেসে গিয়েছিল। কবিতাকে সে বিশ্বাস করে তার পরামর্শ অনুযায়ী সবকিছু করতে শুরু করে। কবিতা যখন যা বলতো সে সবই করত, এমনকি চোখ বন্ধ করে সব পেপারসে সিগনেচারও করে দিত। এভাবেই কয়েকদিন চলতে থাকে। একদিন কমলেশ জানতে পারে যে তার সম্পত্তির 50% কবিতার নিজের নামে করিয়ে নিয়েছে।
এটা জানার পর কমলেশ আকাশ থেকে পড়ে। এ কি হয়ে গেল আমার সঙ্গে? আমি কবিতাকে বিশ্বাস করেছিলাম আর কবিতা আমার 50% সম্পত্তি দখল করে নিল। আমি এতদিন ধরে যে ভয়টা করছিলাম সেটাই হলো। সর্বনাশ! কমলেশ বাবু খুব চিন্তায় পড়ে যায়। সে অনেক চেষ্টা করেও কবিতাকে কিছু করতে পারেনি। টেনশনে কমলেশ বাবু অসুস্থ হয়ে পড়ে। তার কেয়ার করার মতো তার পাশে কেউ ছিল না। তার এক বন্ধু তাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার জানায় যে কমলেশের 2টো কিডনি ড্যামেজ হয়ে গেছে। কিডনি ট্রান্সপ্ল্যান্ট না করলে কমলেশের মৃত্যু নিশ্চিত। কমলেশ তার বন্ধুকে বলে, রাজেশ, তুই কিডনির ব্যবস্থা কর ভাই। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। সব জায়গায় বিজ্ঞাপন দে, লিফলেট ছাপিয়ে দে। যে কিডনি দেবে তাকে আমি অনেক টাকা দেব, অনেক টাকা। যে করেই হোক আমাকে বাঁচতে হবে। ভাই প্লিজ হেল্প কর। তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়, সব ঠিক হয়ে যাবে। কমলেশের এত টাকা থাকা সত্ত্বেও সেই মুহূর্তে তাকে কিডনি দান করার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কেউ 1 কোটি টাকার লোভে কিডনি দিতে আসলেও তাদের কারোর কিডনির সঙ্গেই কমলেশ বাবুর কিডনির সাইজ ম্যাচ করছিল না। কমলেশ বাবু বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছিল। আজ আমি এত অসুস্থ, আমাকে দেখার মতো কেউ নেই, আমার পাশে কেউ নেই। ওদিকে আমার সম্পত্তির 50% চলে গেল। আজকে আমার এত টাকা পয়সা সম্পত্তি থাকা সত্ত্বেও আমার জীবন বাঁচানোর মতো কেউ নেই, কেউ নেই, আমার কেউ নেই। কমলেশ বাবু মনে মনে কাঁদতে থাকে। টিভি নিউজে লিপি কমলেশ বাবুর কিডনি খারাপের খবরটা জানতে পেরে মনে মনে খুব খুশি হয়। ঠিক হয়েছে, যে যেমন তার সঙ্গে ঠিক তেমনই হওয়া দরকার। মিস্টার কমলেশ, তুমি মরলে সবচেয়ে বেশি খুশি হব আমি আর আমার মা। সারা জীবন আমাকে আর আমার মাকে তুমি কষ্ট দিয়ে গেলে, এবার দেখো কেমন লাগে। কমলেশ তার মৃত্যুর জন্য দিন গুনতে শুরু করে। মিস্টার কমলেশ, কিডনির ব্যবস্থা হয়ে গেছে। তার কিডনির সঙ্গে তোমার কিডনির সাইজও ম্যাচ করে গেছে। তুমি খুবই লাকি। তোমাকে এমন একজন কিডনি দিতে চাই যে কিনা তার বদলে কোনো টাকা পয়সা কিচ্ছু চাই না। এমনি এমনি জাস্ট মানসিকতার খাতিরে তোমাকে কিডনি দিতে চাই। আমাকে এমনি এমনি কিডনি দিতে চাই? ডাক্তারবাবু, কে সে? তার নাম কি? আমি তাকে দেখতে চাই একবার। হ্যাঁ, ওনার নামটা কি জানো? ও হ্যাঁ, বৈশাখী। একজন মহিলা, তবে পুরো নামটা জানি না। তবে খুবই দয়ালু আর ভালো মনের মানুষ। না হলে আজকাল নিজের প্রাণের কথা না ভেবে অন্যকে বাঁচানোর জন্য কেই বা ভাবে? আজকাল তো নিজের লোকেরাও তা করে না। তুমি রেডি হয়ে নাও অপারেশন থিয়েটারে যাওয়ার জন্য, ওকে? এই বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। ডাক্তারের কথা শুনে কমলেশ থমকে যায়। বৈশাখী আমাকে কিডনি দিতে চাই, কিন্তু কেন? আমি এতদিনে বৈশাখী আর ওর মেয়ের সঙ্গে এত অন্যায় করেছি, এত খারাপ কাজ করেছি, আর আজকে বৈশাখী আমাকে বাঁচাতে চাই? এটা কি করে সম্ভব? আমি এটা কিছুতেই বিশ্বাস করতে পারবো না। বৈশাখী আমাকে ঘৃণা করে। বৈশাখী তাহলে কিডনি দিতে আসার প্ল্যান করে আমাকে মারতে চাই, তাই তো? ও আর ওর মেয়ে নিশ্চয়ই কোনো প্ল্যান করেছে আমাকে মারার জন্য। দেখা যাক পর্ব 8-এ কি হয়। এই যে তোমরা কমেন্ট করো পর্ব 8 দেখার জন্য। ডাক্তারবাবু, আমি অপারেশন থিয়েটারে যাওয়ার আগে একবার বৈশাখী দেবীর সঙ্গে দেখা করতে চাই, প্লিজ। ঠিক আছে, ঠিক আছে, তবে কিন্তু বেশি সময় দেওয়া যাবে না। কমলেশ বাবু বৈশাখীর কাছে যায় এবং বলে, বৈশাখী, তুমি আমাকে কিডনি দিতে এসেছো? হ্যাঁ, কেন? তোমার কোনো অসুবিধা আছে নাকি? না, মানে আমার বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব? তুমি আমাকে কিডনি দিচ্ছ কেন? মানে কি কারণ? তুমি আসলে কি চাও? আমি কিচ্ছু চাই না কমলেশ। নিজেকে সবার সঙ্গে গুলিয়ে ফেলো না তুমি। এই জগতে সবাই তোমার মতো স্বার্থান্বেষী নয় কমলেশ। সবাই তোমার মতো টাকা লোভী নয়। তুমি আমাকে তোমার কেউ নাই ভাবতে পারো, কিন্তু কি জানো তো কমলেশ, যতই হোক তুমি আমার স্বামী। তোমার জন্য হয়তো এখনো আমার মনে একটু হলেও জায়গা আছে, আর তাই হয়তো আমি নিজেকে আটকে রাখতে পারিনি। বৈশাখীর কথা শুনে কমলেশের চোখে জল চলে আসে। বৈশাখী, আমি তোমার হাজবেন্ড হওয়ার যোগ্য নয়। তুমি আমাকে বাঁচিও না। তুমি চলে যাও এখান থেকে। আমাকে মরে যেতে দাও। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমার মতো মানুষের মরে যাওয়াই উচিত। তুমি চলে যাও এখান থেকে। চুপ করো কমলেশ, এখন এসব কথা বলার সময় না। হাতে সময় খুব কম আছে। দ্রুত তোমার কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা দরকার। এসো আমার সঙ্গে এসো। কমলেশ কাঁদতে কাঁদতে বৈশাখীর সঙ্গে অপারেশন থিয়েটারে যায়। ডাক্তার বৈশাখীর একটি কিডনি নিয়ে কমলেশের শরীরে একটি কিডনি ট্রান্সপ্ল্যান্ট করে দেয়। কমলেশ মনে মনে খুবই অনুতপ্ত ছিল।
সে খুবই আফসোস করতে থাকে। কয়েকদিনের মধ্যেই কমলেশ সুস্থ হয়ে উঠলে সে বৈশাখীকে সঙ্গে করে তার বাড়িতে নিয়ে আসে। লিপি এই খবর পেয়ে খুব রেগে যায়। তার মা তাকে ফোন করে সেখানে ডাকে। মা, এত কিছু হয়ে গেল, তুমি আমাকে একবারও জানালে পর্যন্ত না। তুমি এই অপদার্থ লোকটার জন্য নিজের কিডনি দান করলে কেন মা? কেন তুমি এসব কেন করলে? এই মানুষটা আজীবন ধরে তোমার উপর অত্যাচার করে এসেছে, নিজের টাকা পয়সা সম্পত্তির জন্য, নিজের কেরিয়ারের জন্য। এই লোকটা নিজের মেয়েকে আজ পর্যন্ত স্বীকার করতে পারেনি, এমনকি নিজের মেয়েকে প্রাণে মারার চেষ্টা করেছে। আর তুমি এই লোকটার জন্য এত কিছু করলে কেন মা? কেন? কমলেশ বাবু লিপির কথা শুনে খুবই লজ্জা বোধ করে, কিন্তু সে কোনো কথার জবাব না দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। মাথা গরম করিস না মা, তোর বাবা আর আগের মতো নেই। তোর বাবা একদম পাল্টে গেছে। যতই হোক, এই লোকটা আমার স্বামী, আর তোর বাবা। আমি কিভাবে এই মানুষটাকে মৃত্যুর মুখে ঠেলে দিতাম বল? না মা, এই লোকটাকে তুমি নিজের স্বামী মনে করতে পারো, কিন্তু আমি কোনোদিনও এই লোকটাকে নিজের বাবা বলে মেনে নেব না। এই লোকটাকে আমি ঘৃণা করি। আমার কথা শোনো মা, তুমি চলো এখান থেকে। এই শয়তান লোকটা তোমার সঙ্গে আবার নাটক করছে, নিশ্চয়ই অন্য কোনো ফোন দিয়ে এঁটেছে। না রে মা, আমি কোনো নাটক করছি না। আমি আমার ভুলের জন্য খুবই অনুশোচিত। তোমার মা আমার ভুল ভেঙে দিয়েছে। জীবনে আমি অনেক অন্যায় করেছি, অনেক পাপ কাজ করেছি। আমাকে শুধু তোমরাই কেন, উপরওয়ালাও কখনো ক্ষমা করতে পারবে না। যে কদিন বাঁচবো আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। পাপের প্রায়শ্চিত্ত? কি প্রায়শ্চিত্ত করবে তুমি শুনি? আমি সকলের সামনে তোমাকে নিজের মেয়ে হিসাবে স্বীকার করব। আমি এসব টাকা পয়সা সম্পত্তি কিচ্ছু চাই না। আর আমি আমার পরিবারকে চাই, আমার বউকে চাই, আমি আমার মেয়েকে চাই। একটা সুন্দর হাসি খুশি পরিবার চাই। আমাকে একটা সুযোগ দে মা, আমি বাবা হয়ে তোর পায়ে পড়তেও রাজি আছি। লিপি তার বাবার এরকম আচার ব্যবহার প্রথমবার দেখেছিল। সে কিছুতেই বুঝতে পারছিল না যে তার বাবা কি সত্যিই পরিবর্তিত হয়ে গেছে নাকি শুধুই নাটক করছে। কি হলো মা, তুই কিছু বলছিস না যে? কি ভাবছিস তুই? না কিছু না, আমি আসছি, তুমি থাকো এখানে, তোমার যা ইচ্ছে তাই করো। না মা, তুই যাস না, তুই এখানে থাক। তুই তোর ওই টাকা লোভী বরের কাছে যাস না। আর ও তো এমনিও তোকে ডিভোর্স দিতে চাইছে। তুই এখানেই থাক মা, আমার সঙ্গে আর তোর বাবার সঙ্গে। হ্যাঁ লিপি মা, তুমি এখানেই থাকো আমার সঙ্গে, কোথাও যেও না। আমার কথা না হয় বাদই দাও, তোমার মায়ের কথাটা অন্তত রাখো। লিপি মনে মনে কিছু একটা ভাবনা চিন্তা করে সেখানে থেকে যায়। বৈশাখী এবং কমলেশ বাবু দুজনেই খুব খুশি হয়। মোহন, শুনেছিস কি হয়েছে? লিপির বাবা মানে কমলেশ বাবু লিপিকে নিজের মেয়ে হিসাবে স্বীকার করে নিয়েছে, আর লিপিও কমলেশ বাবুকে নিজের বাবা বলে মেনে নিয়েছে। ওদের মধ্যে সব ভুল বোঝাবুঝি শেষ হয়ে গেছে। ওরা আবার এক হয়ে গেছে রে বাবা। লিপি শুনছি এবার থেকে ওখানেই থাকবে। কি বলছো কি মা? এত কিছু তুমি কিভাবে শুনলে? কিন্তু মা, তুমি ঠিক শুনেছো তো? আমার তো বিশ্বাস হচ্ছে না ওই কমলেশের মতো একটা লোক এত সহজে সব ঠিক করে নিল। হ্যাঁ, তার পেছনে একটা অনেক বড় কারণও আছে। আচ্ছা শোন, তুই এসব বাদ দে। এসব নিয়ে ভেবে এখন লাভ নেই। লিপিকে ওর বাবা নিজের মেয়ের অধিকার দিয়েছে, তার মানে তুই বুঝতে পারছিস তো? তুই এখন ওই বড়লোক বাড়ির জামাই, আর যেটা লিপির অধিকার মানে সেটা তোরই অধিকার। আর দেরি করিস না, তুই এক্ষুনি যা ওখানে। আর শোন আমার কথা ভালো করে। মোহন আর দেরি না করেই কমলেশ বাবুর বাড়িতে যায়। মোহন, তুমি এখানে কেন এসেছো? ও আচ্ছা, ডিভোর্স পেপারে সিগনেচার করাতে, তাই তো? কই দাও দেখি, আমি সই করে দিচ্ছি। কি বলছো কি লিপি? আমি তোমাকে ডিভোর্স দেবো তুমি ভাবলে কি করে? আমি তো জাস্ট ওটা তোমাকে ভয় দেখানোর জন্য বলেছিলাম। আমিও দেখতে চাইছিলাম যে ডিভোর্সের কথা শুনে তুমি কেমন রিয়াক্ট করো, বুঝেছো? ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা, আমিও দেখি তুমি আর কত মিথ্যা কথা বলতে পারো। মিথ্যে কথা না লিপি, আমি সব সত্যি বলছি। যতই যাই হয়ে যাক, তুমি আমার বউ, বুঝেছো? আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি থাকতেই পারবো না লিপি। আমি তোমার সঙ্গে থাকতে চাই। তুমি আমাকে ভালোবাসো? মোহন, তুমি আমাকে হাসালে। হ্যাঁ, ভালোবাসি তোমাকে। না হলে তুমি আমার ভাইকে খুন করেছো জানা সত্ত্বেও আমি কেন তোমাকে জেল থেকে ছাড়িয়ে আনলাম বলো? কেন করলাম এগুলো? টাকার জন্য, শুধুমাত্র টাকার জন্য করেছো।
আমার বাবার সম্পত্তির লোভে করেছো। তুমি আর তোমার মা এক একটা ঠকবাজ। আমার কাছ থেকে 100 কোটি টাকা নিয়ে পাল্টি খেয়ে গেলে, আর আমার বন্ধুকে জেল থেকে ছাড়ালে পর্যন্ত না। তোমাকে আমার ভালো করে চেনা হয়ে গেছে মোহন, তুমি টাকা ছাড়া কিছুই চেনো না। না লিপি, ওগুলো সব আমি আমার মায়ের কথা শুনে করেছি। মা চাই যে আমাদের ডিভোর্স হয়ে যাক, কিন্তু আজ আমি মায়ের সঙ্গে ঝগড়া করে এখানে চলে এসেছি। আর তাছাড়া তোমার বন্ধু মোনা তো সত্যি সত্যিই খুন করেছে। ও একজন দোষী, ওর তো শাস্তি পাওয়া উচিত, তাই না বলো? চুপ করো। খুনটা মোনা একা করেনি, আমরা দুজন মিলে করেছি। আমরা দুজনেই দোষী। মোনার টাকা নেই বলে ও এখনো পর্যন্ত জেলে আছে, আর আমি বাড়িতে আছি। এই দুনিয়ায় সব টাকার খেলা। আমি তোমার প্ল্যানটা খুব ভালো করে বুঝতে পারছি। ভালোবাসার নাটক করে তুমি এই বাড়ির ঘর জামাই হয়ে থাকার চেষ্টা করছো, যাতে তুমি আমার বাবার সম্পত্তি হাতিয়ে নিতে পারো, কি তাই তো? না লিপি, তুমি ভুল ভাবছো। বিশ্বাস করো আমাকে, প্লিজ বিশ্বাস করো। লিপি মা, এমন করিস না। জামাই বাবা এখানে থাকবে বলছে, থাক না। আমার তো কোনো ছেলে নেই, আমার বাড়িতেও ছেলে হয়েই থাক না, কোনো অসুবিধা হবে না। না, আমি একে ডিভোর্স দেব। এর সঙ্গে আমি সংসার করব না। এই যে এখনো দাঁড়িয়ে আছো যে, চলে যাও এখান থেকে। আমাকে বোকা বানানো অত সহজ নয়, বুঝেছিস? যা, ভাগ এখান থেকে। সিকিউরিটি, এই শয়তানটাকে বের করো এখান থেকে। এত বড় অপমান, এর প্রতিশোধ আমিও নিয়ে ছাড়বো। আমিও দেখবো আমার আর আমার মায়ের সহযোগিতা ছাড়া তুমি কিভাবে আমার প্রাণের বন্ধুকে রেহাই করতে পারো। তুমি এটা ভেবো না যে তোমার বাবার অঢেল টাকা আছে বলে তুমি মোনাকে বাইরে বের করে নিতে পারবে। আমি আর আমার মা এটা কখনোই হতে দেবো না, এই আমি বলে দিলাম। এই বলে মোহন সেখান থেকে চলে যায়। লিপি মোনাকে ফোন করে আবার সব ঘটনা জানায়। মোনাকে না জানিয়ে লিপি কোনো কিছুই করতো না। লিপি বেশ কিছু বড় বড় উকিল ধরে তাদের সঙ্গে কথা বলে মোনাকে রেহাই করার প্রচেষ্টা চালিয়ে যায়। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন, বাবা, মা, আজকে আমি তোমাদের জন্য নিজের হাতে রান্না করব, তোমরা খাবে তো? হ্যাঁ খাবো, নিশ্চয়ই খাবো, কেন খাবো না। তোমার মনের মতো যা ইচ্ছা রান্না করে নিয়ে এসো, যাও। লিপি রান্না করতে চলে যায়। সে তার বাবা ও মায়ের জন্য পায়েস তৈরি করে। 3টি আলাদা আলাদা বাটিতে সে পায়েস সার্ভ করার পর একটা বাটিতে কিছুটা বিষ মিশিয়ে দেয়। আমি স্বপ্নেও ভাবিনি আমার জীবনের সবচেয়ে বড় শত্রু, যাকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি, তাকে আমি নিজের হাতে মারতে পারবো। ওই কমলেশ আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, ভালো হওয়ার নাটক করছে। আমি জানি ওই শয়তান লোকটা আমার মায়ের ক্ষতি করার জন্যই এমন করছে। লিপিকে পায়েসের মধ্যে বিষ মেশাতে তার মা বৈশাখী দেবী দেখে নিয়েছিল। সে খুব রেগে গিয়ে লিপির কাছে এসে লিপিকে একটা চড় মারে। বেয়াদব মেয়ে, তোর লজ্জা করলো না? তুই তোর বাবাকে খুন করার চেষ্টা করছিলি। ছি, তোকে আমার মেয়ে বলতেই ঘৃণা হচ্ছে। চলে যা, চলে যা আমার চোখের সামনে থেকে। মা, তুমি আমার গায়ে হাত তুললে? ওই লোকটার জন্য আমার গায়ে হাত তুললে তুমি? হ্যাঁ তুললাম, প্রয়োজনে আরো তুলবো। আর ওই লোকটা নয়, ওটা আমার স্বামী। তুই তো নিজের স্বামীকে কখনোই আপন করতে পারলি না। শুধু স্বামী কেন, তুই মোনাকে ছাড়া কাউকেই আপন ভাবিস না, এমনকি আমাকেও না। এসব তুমি কি বলছো মা? তুমি তো আমার মা হও। চুপ কর, তুই আর আমাকে মা বলে ডাকবি না কোনোদিন। নিজের দেওরকে খুন করেছিস, তারপরও হয়নি তোর। নিজের বরকে মারার চেষ্টা করলি, আর আজকে নিজের বাবাকে মারবি বলে চেষ্টা করছিলি। আর কত কাউকে খুন করবি, আর কত পাপ করবি তুই? এক কাজ কর, তুই আমাকেই মেরে ফেল। নে নে, আমাকে মেরে ফেল। দে, এই পায়েসটা আমাকে দে, আমি খেয়ে মরে যাই। না মা, না, ছাড়ো বলছি। এটা তুমি খেও না। দাও, এটা আমাকে দাও, আমি ফেলে দিচ্ছি। শুধু ওই একটা মেয়ের জন্য, ওই মোনার জন্য তুই একটার পর একটা অন্যায় করেই চলেছিস। আমি মা হয়ে তোকে তাও সাপোর্ট করেছি, কিন্তু আর নয়, তুই সমকামী। তোকে আমার মেয়ে বলতেও ঘৃণা হচ্ছে। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। লিপি তার মায়ের কথা শুনে খুব কষ্ট পায়। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। সে মোনাকে ফোন করে বলে, আমার মাও আজকে আমাকে পর করে দিল। মোনা, তুই ছাড়া আমাকে সত্যি কেউ বোঝে না। আমি তোর কাছে যেতে চাই, তোকে ছাড়া আমি আর থাকতে পারছি না রে। আমি কোথায় যাব বল এবার? কার কাছে যাব? নিজের মা তাড়িয়ে দিল, আর মোহনের কাছে ফিরে যাওয়ার মতো মুখ নেই আমার। এবার কে আমাকে সাহায্য করবে? আমি তোকে কিভাবে ছাড়াবো জেল থেকে, বল না। লিপি, তুই শান্ত হ। তুই
তুই থাম একটু, আমাদের কাছে এখনো অন্য একটা পথ খোলা আছে। বল না মোনা, তুই চুপ করে গেলি কেন? কোন পথ খোলা আছে? আমি কিভাবে তোকে ওখান থেকে মুক্ত করব, বল না। আরে বলছি। উফ, তুই আগে একটু শান্ত হতো। তুই ভুলে যাচ্ছিস কেন? তোর বাবার সম্পত্তির 50% কবিতার কাছে আছে। তুই কবিতার কাছে যা, তোর বাবার সম্পত্তি বিক্রি করে দে। আর ওই টাকা দিয়ে তুই একটা কেন 1000টা উকিল ধরতে পারবি। এই শহরের বড় বড় উকিলের সঙ্গে কন্ট্যাক্ট কর। টাকার লোভে মানুষ সব করতে পারে। কিন্তু বড় উকিলের সঙ্গে আমি কিভাবে কন্ট্যাক্ট করব? সব কটা তো বেঈমান। চিন্তা করিস না, আমি খবর নিয়েছি। হিমাংশু বাবু নামে একজন উকিল আছে, যে আজ পর্যন্ত কোনো কেস হারেনি, কিন্তু সে কোটি কোটি টাকা ডিমান্ড করে। আর তোর বাবার সম্পত্তি তো আছেই, টাকা নিয়ে আমাদের তো কোনো চাপ হবে না। সাব্বাস মোনা, এই না হলে তুই আমার বন্ধু। এত ভালো আইডিয়া আমার মাথায় আসেনি কেন? আসলে আমি ভেবেছিলাম যে কমলেশের ওই সম্পত্তি আমি পুরোটাই গরিবদের মধ্যে বিলিয়ে দেব, কিন্তু আগে আমার কাছে তুই, তারপর অন্য কিছু। তোর চেয়ে বড় আমার কাছে কিছুই হতে পারে না। ঠিক আছে, আমি রাখছি, এবার কবিতার কাছে যাই। লিপি ফোন রেখে সোজা কবিতার কাছে যায়। আরে লিপি, আয় আয় বস। আমি বেশ কদিন ধরেই ভাবছি যে লিপি এখনো আসছে না কেন। তোর তো অনেক আগে আসার কথা ছিল। একটু চাপের মধ্যে ছিলাম বলে আসতে পারিনি রে। হ্যাঁ, যেটা বলছিলাম, আমার বাবার সম্পত্তি আমি বিক্রি করতে চাই। ওগুলো তো তোর নামে আছে, আমার নামে তো সব ট্রান্সফার করতে হবে, না হলে আমি বিক্রি করতে পারবো না। হ্যাঁ সেটাই তো, আমি সব জানি। ওই জন্য আগে থেকে সব তোর জন্য রেডি করে রেখেছি। সব ডকুমেন্টসও রেডি, আমি সিগনেচারও করে রেখেছি। শুধু তুই কয়েকটা জায়গায় সই করলেই হয়ে যাবে। নে, তুই সই করে আমাকে উদ্ধার কর। এত সম্পত্তির দায়িত্ব আর নিতে পারছি না, খুব টেনশন রে বাবা। হ্যাঁ রে, তুই সত্যি আমার আর মনের জন্য অনেক করেছিস। তোকে যে কি করে কৃতজ্ঞতা জানাবো আমি বুঝতে পারছি না রে। দে, কোথায় সই করতে হবে বল। এই যে এখানে, আর এখানেও হবে। লিপি ডকুমেন্টস গুলোতে সই করে দেয়। হঠাৎ করে সে সেখানে তার বর মোহনকে দেখতে পায়। মোহন, তুমি এখানে কি করছো? ও, তুমি আজকাল তাহলে আমাকে ফলো করছো? আমি তোমাকে ফলো করতে যাব কেন? তোমার মতো একটা থার্ড ক্লাস মেয়ের আমার কোনো প্রয়োজন নেই, বুঝেছো? আমি তোমাকে জাস্ট বিয়ের কার্ড দিতে এসেছি। খুব শীঘ্রই আমি বিয়ে করছি, সামনের মাসের 13 তারিখ। ও আচ্ছা, তুমি বিয়ে করবে? তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমাদের এখনো ডিভোর্স হয়নি। আর ডিভোর্স না করে অন্য বিয়ে করাটা একটা ক্রাইম, বুঝেছো? ঠিক আছে, করো, বিয়ে করো। আমার মনে যেমন কষ্ট পাচ্ছে, আমিও তোমাকে তেমনই কষ্ট পেতে দেখতে চাই। কি, ডিভোর্স হয়নি? কি যে বলো না তুমি, নিজেকে খুব চালাক মনে করো তাই না? আর তোমার মুখে ক্রাইমের কথা মানাই না, বুঝেছো? তুমি নিজেই একটা বড় ক্রিমিনাল। যাক, কবিতা, আমার আর মোনার ডিভোর্সের পেপারটা দেখিয়ে দাও। দেখাবো কি? পেপারস গুলো তো লিপির সামনেই রাখা আছে। এই যে লিপি, দেখ, তুই যেটাতে এখনই সিগনেচার করলি সেটা তোর বাবার সম্পত্তি ট্রান্সফারের ডকুমেন্ট ছিল না, তোর আর মোহনের ডিভোর্স পেপার ছিল। আমি ভালো করেই জানতাম যে তুই সোজা পথে মোহনকে ডিভোর্স দিবি না, আর তাই জন্যই আমাদের এই খেলটা খেলতে হয়েছে। মানে কি বলছিস কি তুই কবিতা? আমার সঙ্গে মজা করছিস? তুই এরকম কেন করলি? তুই আমাদেরকে সাপোর্ট না করে মোহনকে সাপোর্ট করলি কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। কি চাস তুই বলতো? আমি বলছি কি চাই। আমি যেটা চাইতাম তোমার বাবার সম্পত্তি, সেটা আমি ধরে নাও পেয়েই গেছি। আর যেটা চাই সেটা হলো তোমার আর তোমার বন্ধু মোনার শাস্তি। তোমাদের জীবনকে আমি নরকে পরিণত করে দেব। আমার ভাইকে খুন করেছো তোমরা, আমি কিচ্ছু ভুলে যাইনি। মোহন, একটু আস্তে আস্তে বুঝিয়ে বলো। বেচারি লিপির সবটাই মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা লিপি, মোহনের সঙ্গে কার বিয়ে হচ্ছে সেটা জিজ্ঞাসা করলি না তো? আচ্ছা, আমিই বলে দিচ্ছি, মোহনের সঙ্গে আমার বিয়ে হবে। লিপি এটা শুনে অবাক হয়ে যায়। আহা কবিতা, বড্ড তাড়াহুড়ো করে ফেললে। কি লিপি, শখ লাগলো বুঝি? আহারে বেচারি, তুমি নিজের বরকেও হারালে আর তোমার বাবার সম্পত্তিরও 50%। কবিতাকে বিয়ে করে ওই সম্পত্তির মালিক হব আমি। এতদিন তো শুধুমাত্র সহ্য করেছি, এবার নিজের আসল রূপ দেখাবো আমি। তোমার কাছ থেকে এগুলো আশা করাই যায়। টাকা লোভী পিশাচ তুমি। আর কবিতা, তুই আমার বন্ধু হয়ে এমন করতে পারলি? আমি আর মনে তোকে কত ভরসা করেছিলাম, আর তুই, ছি ছি কবিতা, ছি। আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তুই এরকম একটা ফালতু ছেলের সঙ্গে হাত মেলালি।
শাট আপ। মোহন ফালতু ছেলে নয়, তোরা ফালতু মেয়ে। আর রইল কথা বন্ধুত্বের, আমি তোর কবে বন্ধু ছিলাম বলতো? মোনা ছাড়া তোর আর কোনো বন্ধু ছিল? তোর তো একটাই বন্ধু, আর সেটা হলো মোনা। যা এবার এখান থেকে, অনেক কথা বলেছিস, কেটে পড়। যাও যাও, কেটে পড়ো। তবে তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। তবে কিভাবে বুঝতে পারবে? আর এখনো একটা ঝটকা দেওয়া বাকি আছে, বুঝতে পারবে খুব তাড়াতাড়ি। লিপি একেবারে অসহায় হয়ে পড়ে। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তার কাছে শেষ একটাই উপায় ছিল, সেটাও মোহন আর কবিতা দুজন মিলে হাতছাড়া করে দিল। লিপি খুব কাঁদতে থাকে। লিপি কালীচরণ বাবুকে ফোন করে জানতে পারে যে আগামীকাল মোনাকে কোর্টে পেশ করা হবে। লিপি খবরটি পেয়ে আটকে ওঠে। সে আর কোনো উপায় না পেয়ে তার বাবা ও মায়ের শরণাপন্ন হয়। সে তার বাবা ও মায়ের কাছে হাত জোড় করে বলতে থাকে মোনাকে রেহাই করার জন্য। তুই এভাবে কাঁদিস না মা, তোর বাবা এখনো বেঁচে আছে। আমি দেখছি কি করা যায়, কিন্তু কালকেই কোর্টে পেশ করা হবে এটা তুই আগে বলবি তো মা। একদিনে আমি কি করে কি করব? ঠিক আছে, তুই উকিলের নাম ঠিকানা দে মা, আমি দেখছি কি করতে পারি। বৈশাখী, লিপিকে শান্ত করো, ওকে কিছু খাওয়াও, আমি আসছি। পরের দিন মোনাকে আদালতে পেশ করা হয়। আদালতে এসে লিপি দেখে যে মোহন এবং তার মাও সেখানে উপস্থিত আছে, আর তারা মোনার বিরুদ্ধে কেস লড়ার জন্য অনেক বড় একটা উকিল ঠিক করেছে। কমলেশ বাবু শহরের অনেক বড় এক উকিলের সঙ্গে রাতারাতি যোগাযোগ করে ফেলেছিল। মোনাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দুই পক্ষের উকিলের মধ্যে তর্ক বিতর্ক চলতে থাকে। উভয় পক্ষ নিজের নিজের ক্লায়েন্টকে রক্ষা করার জন্য নানান রকম প্রমাণ জজ সাহেবের সামনে পেশ করছিল। জজ সাহেব, আমি অনন্যা দেবীকে আপনার সামনে সাক্ষী হিসেবে পেশ করতে চাই, যে কিনা নিজের চোখে মোনাকে খুন করতে দেখেছিল। আপনি দয়া করে অনুমতি দিন। মা যাও, আর কি বললাম মনে আছে তো? বলবে যে শুধু মোনা খুনটা করেছে, লিপির নাম তুলবে না কোনো মতেই, বুঝেছো? আমি চাই মোনা জেলে থাকুক আর লিপি বাইরে। এরা দূরে থাকলে যতটা কষ্ট পাবে, একসঙ্গে জেলে থাকলে এদের কষ্ট অনেক কমে যাবে, আর আমি সেটা কোনো মতেই চাই না, বুঝেছো? মনে থাকে যেন। অনন্যা দেবী মোহনের কথা ভালো করে শুনে কাঠগড়ায় গিয়ে দাঁড়ায়। যা বলিব সত্যি বলিব, সত্যি ছাড়া মিথ্যা বলিব না। আমার ছোট ছেলে প্রতাপকে এই মেয়েটা, আমার নিজের বৌমা মোনা খুন করেছে, মুখে বালিশ চাপা দিয়ে। আমি নিজের চোখে দেখেছি জজ সাহেব। আমি চাই এই মেয়েটার ফাঁসি হোক, তবেই আমার ছেলের আত্মা শান্তি পাবে। লিপি বুঝতে পারছিল যে তারা এই কেসটা হারতে চলেছে। লিপি অনন্যা দেবীর কথা শুনে নিজেকে আর সামনে রাখতে পারে না। সে চিৎকার করে বলে ওঠে, না, মিথ্যা কথা জজ সাহেব, মোনা খুন করেনি, মোনা কিচ্ছু করেনি। আমি প্রতাপকে খুন করেছি। মোনা একেবারে নির্দোষ, ওকে দয়া করে ছেড়ে দিন। আমি আসল খুনি, যা শাস্তি দেওয়ার আমাকে দিন। না জজ সাহেব, এই খুনটা আমি করেছি, লিপি করেনি। আপনি আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তি দিন আপনি। না না, আমি খুন করেছি, মোনা কিচ্ছু করেনি। না লিপি, তুই চুপ কর, এই খুনটা আমি করেছি। দুজনেই চিৎকার করে কেঁদে কেঁদে পাগলের মতো নিজেকে দোষারোপ করে একে অন্যকে রক্ষা করেই যাচ্ছিল। সবাই কনফিউজ হয়ে পড়েছিল যে আসল খুনি কে। এই দেখে অনন্যা দেবীর খুব রাগ হয়, আর সে সত্যিটা বলে দেয়। স্যার, আমি সত্যি কথা বলছি, খুনটা এরা দুজনেই করেছে। মোনা আর লিপি দুজনেই খুন করেছে। লিপির বাবা মা আমাকে ধমক দিয়েছিল যে লিপির নামে কিছু বললে ওরা আমাকে মেরে ফেলবে, তাই আমি মিথ্যা কথা বলছিলাম। এরা দুজনেই খুনি, দুজনেই। বাহ, একটু আগেই তো বললেন আপনি যে মোনা খুন করেছে, আর কিছুক্ষণের মধ্যেই আপনার ভয় দূর হয়ে গেল। জজ সাহেব, এই মহিলা মিথ্যা কথা বলছে, এটা একদমই ক্লিয়ার। মোনা আর লিপি দুজনের কেউই খুন করেনি, টোটালটাই একটা সাজানো ঘটনা। আমার তো মনে হয় নিজের ভাই খুন করেছে সম্পত্তির লোভে। জজ সাহেব, আমি আপনাকে কিছু বলতে চাই। এই যে আমার মেয়ের মেডিকেল রিপোর্ট, আমার মেয়ে মানসিক ভারসাম্যহীন। ও যা করেছে সবটাই নিজের অজান্তে করেছে। আমি বেশ কয়েক বছর আগে মোনার প্রতি ওর অস্বাভাবিক আচরণ দেখে মেডিকেল টেস্ট করিয়েছিলাম, যেটা থেকে আমি জানতে পেরেছিলাম যে আমার মেয়ের মানসিক সমস্যা আছে। এই যে দেখুন প্রমাণ। এই রিপোর্টগুলো তো 5 বছর আগের। জজ সাহেব, আমার মনে হচ্ছে ইনি নিজের মেয়েকে বাঁচানোর জন্য মিথ্যা প্রমাণ তৈরি করে এনেছেন। আমি যতদূর জানি এরা দুজনের সমকামী। এরা একে অন্যকে পাওয়ার জন্য নানান রকম ভুল করেছে। জজ সাহেব, ইনি ঠিক বলছেন না ভুল বলছেন আমরা যাচাই না করে তো কিছু বলতে পারি না। আমার তো মনে হয় মোনা আর লিপির আবারও মেডিকেল টেস্ট করানো দরকার, তারপরেই সত্যিটা বেরিয়ে আসবে। আমি এতদিন ধরে সত্যের জন্য লড়ে আসছি, আর সত্যের জন্যই লড়বো।
জজ সাহেব মোনা ও লিপির মেডিকেল টেস্ট করার হুকুম দেন। আপাতত এই কেসটাকে জজ সাহেব কয়েকদিনের জন্য হোল্ডে রাখেন। পুলিশ মোনা ও লিপি দুজনকে হসপিটালে নিয়ে চলে যায়। তাদের মেডিকেল চেক আপ করানো হয়। কয়েকদিন পর তাদের দুজনকে আবার আদালতে হাজির করানো হয়। জজ সাহেব, মোনা আর লিপি দুজনেই মানসিকভাবে অসুস্থ। কেন, কিভাবে জানতে হলে এদের দুজনেরই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা আপনাদের সবাইকে জানতে হবে। ডাক্তার লিপি ও মোনা দুজনেরই জীবনের সব কথা বলার পর বলে, লিপি আর মোনা নিজেদের বাবার কুকর্মের জন্য ছেলেদেরকে বিশ্বাস করে না। কমলেশ বাবু লিপিকে নিজের মেয়ে হিসাবে স্বীকার করেননি, নিজের ওয়াইফকে দূরে সরিয়ে রেখেছিল আর তার অধিকার থেকে তাকে বঞ্চিত করে রাখা হয়েছিল। আর অন্যদিকে মোনার বাবা কালু একজন মাতাল ছিল, যে কিনা মোনার মাকে খুন করে এখনো পর্যন্ত জেলে আছে। ছোটবেলা থেকে এই মেয়ে দুটো তাদের বাবাদের ভয়ঙ্কর অত্যাচারী রূপ দেখে বড় হয়েছে, আর তাই জন্য এরা দুজনেই নিজেদের বাবাকে ঘৃণা করে। শুধু বাবাকে নয়, এরা যে কোনো ছেলের উপর বিশ্বাস করতে পারে না। দুজনের জীবনের অনেক মিল থাকায় এরা দুজনে খুব তাড়াতাড়ি একে অপরের অন্তরঙ্গ বন্ধু হয়ে উঠেছিল। আর দুজন এমন ভাবে একে অপরকে ভালোবাসে যে সমাজের সবাই এদেরকে সমকামী বলে মনে করে, কিন্তু এটা একদমই ভুল। এরা ছেলেদের বিশ্বাসই করে না। এরা মানসিক ভারসাম্যহীন। এদের সুচিকিৎসা দরকার আছে জজ সাহেব। আর প্রতাপের খুন এরা মানসিক ভারসাম্যের শিকার হয়ে করেছে। সবটা জানার পর জজ সাহেব মোনা ও লিপির শাস্তির মেয়াদ কমিয়ে দেয়। মোনা ও লিপিকে 5 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়। শুধু তাই নয়, জেলের মধ্যে রেখেই তাদের দুজনের মানসিক চিকিৎসা করানো হয়। কয়েক বছরের মধ্যে তারা দুজনে সুস্থ হয়ে উঠলে জেল থেকে তাদেরকে রেহাই করে দেওয়া হয়। এখন তারা দুজনেই সুস্থ। কমলেশ ও বৈশাখী দেবী তাদের নতুন করে বিয়ে দেওয়ার কথা বললে তারা দুজনেই রাজি হয়ে যায়। মোনা ও লিপির আবার দ্বিতীয়বার বিয়ে দেওয়া হয়। তারা এখন আলাদা আলাদা নিজের নিজের সংসার করে, কিন্তু এখনো তারা দুই বন্ধু একে অপরকে মিস করতে থাকে। তারা একে অন্যের মনের কথা শেয়ার করে, কিন্তু আগের মতো একসঙ্গে থাকার জন্য পাগলামি করে না। এভাবেই তারা যে যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এবং আমাদের দুই মেয়ের ভালোবাসা পর্বের সমাপ্তি ঘটে।